এত বছর যাবৎ যে পুরুষটিকে ওহি ভালোবেসে এসেছে সেই পুরুষটির জন্যই অপেক্ষা করছে, তাকেই আজ তার প্রিয় বান্ধবী হৈমির বর হিসেবে দেখে ওহি অবিশ্বাস্য দৃষ্টিতেই চেয়ে থাকে। তার কি কষ্ট হচ্ছে? নিঃশ্বাসও রোধ হয়ে আসছে কেন? নাকি বুকের ভেতরে কেউ নিয়মিত চাকু বসাচ্ছে? এত যন্ত্রণা! ওহির বোধ হয় শ্বাস বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাসও নিতে কষ্ট হচ্ছে ওর। হৃদয়ের ভেতরে অদ্ভুত এক আঘাত যেন দুমড়ে মুচড়ে দিল তার সমস্ত জীবন। ক্রমাগত তীর চালিয়ে কেউ যেন খুব সৎ যত্নে তার হৃদয়টা ক্ষত বিক্ষত করল। ওহি না চাইলেও তার চোখটা টলমল করে কেমন। কষ্টে যন্ত্রণায় সে জামা মুচড়ে ধরে, শরীর গুলিয়ে আসছে কেমন যেন। মুহূর্তের মধ্যেই বোধকাম্য হলো, চোখও ঝাপসা দেখছে ও। এমনকি সাদিদ আহসান, তার ভালোবাসার মানুষটিকেও সে অস্পষ্ট দেখতে পাচ্ছে চোখের সামনে। ওই টলমল চোখের জ্বালা কমে না, বরং যুক্ত হলো তার সবসময়ের সঙ্গেই শ্বাসকষ্টটাও। ওই এত ভিড়, এত হইচই এর মাঝে টিকে থাকতে পারল না, হাঁপাতে লাগলো কি করুণভাবে। আর ঠিক তখনই পাশ থেকে কাছে এলো হৃদি। আদুরে ওহির এমন বেহাল দশা দেখে ওকে আগলে নিতে নিতে দ্রুত শুধালো। কি হয়েছে তোর ওহি? ওহি রে, এমন করছিস কেন? ইনহেলারটা আছে তোর সাথে? এই ওহি। আকস্মিক সবার চোখের দৃষ্টি এসে পড়লেও এবার ওহির উপরে। কেমন লুটিয়ে পড়ছে মেয়েটা, হৃদিকে আঁকড়ে ধরেছে বাচ্চাদের মতো কান্না করতে করতে। হাঁপাতে হাঁপাতে কিছু না বলতে পারলেও ছোট্ট বাচ্চার মতো কেঁদে যাচ্ছে কেবল। হৃদির হাঁসফাঁস লাগলো ওহিটার এমন অবস্থা দেখে। আদুরে ভঙ্গিতে মেয়েটার পিঠে হাত বুলিয়ে বলতে লাগলো। বল না কি হয়েছে লক্ষ্মীটি? কেউ কিছু বলেছে? আপুকে বল, আপু কথা শোনাবো, বল না। ওহি বাচ্চাদের মতোই কাঁদে, কাঁদতে কাঁদতেই কোনো রকমে অস্পষ্ট স্বরে কেবল বলল, সাদ ভাইয়া, হৃদি আপু। অস্পষ্ট স্বর, তার উপরে এত লোক, এত সমাগম। আকদ অনুষ্ঠান হলেও হৈমিদের বাড়ি পুরো গোষ্ঠীতেই লোক হয়ে গেল অনেক। না জানি আনুষ্ঠানিকতায় বিয়ের অনুষ্ঠান কত লোক হয়। হৃদির চোখ ছোট ছোট করে তাকালো। এত সমাগমে ওহির বলা কথাটা সে শুনতে পেল না, বুঝলও না। অসহায় মুখে তাকিয়ে আবারও ওহির মুখের হাত রেখে ওহিকে শুধালো। কি বল, আরেকবার বল না বুড়ি। ওহি আর কিছু বলল না, কেমন লুটিয়ে গেল, চোখ মুখ নিভে এলো যেন। অথচ এই ওহি নিজেই জানে না বোধ হয় ওর বুকের ভেতরে কি ভীষণ যন্ত্রণা হচ্ছে, কি ভীষণ জ্বালা। হৃদি একা ওহিকে আঁকড়ে ধরলেও রুমে নেওয়ার জন্য তাকে কয়েকজনের সাহায্য চাইতে হলো। কয়েকজন এগিয়ে ওহিকে মাত্র ধরে ওঠাবে, ঠিক তখনই ওর আশেপাশের মানুষগুলোকে পাশ কাটিয়ে সামনে এলো লম্বা চওড়া একজন সুদর্শন পুরুষ, পরনে সুতিতে কাজ করা সাদা পাঞ্জাবি। একটু আগে ওহির মতো করে এবারে হৃদয় চমকালো, চোখ ছোট ছোট করে তাকিয়ে পুরুষটিও অবলোকন করে বিড়বিড় করে শুধালো। সাদিদ আহসান। অথচ পুরুষটির কপাল কুচকানো। ওইকে এভাবে লুটিয়ে হাঁপাতে আর কাঁদতে দেখে সে গভীরভাবেই এতটা সময় চেয়েছিল দূর থেকে, এখন আরও গভীরভাবে চাইল যেন মেয়েটার দিকে। চোখ নিভু নিভু, অথচ চোখের পাতা ভেজা থাকায় মেয়েটাকে মিষ্টি লাগছে। সাদিদ মনোযোগ দিয়েই কপাল কুচকে তাকিয়ে থাকে। চিনতে পেরেছে মেয়েটা কে, যে মেয়েটার জন্য এত পাগলামো, এত অস্থিরতা, এত ঝামেলা করে চলেছে। এখনও সেই মেয়েটাকে কি এত বছর পর দেখে সাদিদ চিনতে পেরেছে? উত্তর পাওয়া যায় না, তবে সাদিদের চোখ মুখ কুচকানো, কিছুটা রাগ যেন জমেছে চাহনিতে। তাকিয়ে দেখে মেয়েটার দৃষ্টিও তার দিকেই। সাদিদ ওহির দৃষ্টিতে স্পষ্টভাবে দৃষ্টি রাখলেও মুখ চোখ টান টান দেখালো, রাগ রাগ ভাব। সেই রাগ ভাব নিয়ে মেয়েটার একটু কাছে যেতেই খুব মিষ্টি একটা সুবাস নাকে এসে লাগছে বোধ হয়। সে একবার চোখ বুঝল, নাসারন্ধে সুবাসটা বেশ অনুভব করে পুনরায় চোখ খুলতেই দেখা মিলল ওহির পাশে একটা ছেলের। ওহির গালে হাত রেখে আগলে নিচ্ছে কেমন। ইনহেলারটাও এগিয়ে দেয় মুখে। সাদিদ ভ্রু কুচকে তাকায় ছেলেটার দিকে। বোধহয় একটু বেশি রাগ লাগছে এখন। ফর্সা নাকটা ইতিমধ্যে লাল হয়ে এসেছে। কেন এমন রাগ লাগছে? ছেলেটা ভ্রু কুচকে অবলোকন করেন, সেই শুধালো। কি ব্রো, বাংলা সিনেমার মতো মুখে হাত দিয়ে দুটো প্রেম বাক্য শোনালেই সুস্থ হয়ে যাবে নাকি মেয়েটা? আশ্চর্য।
একটু বলেই ফের মুখ টান টান করে চোয়াল শক্ত করলো ও দৃঢ় আওয়াজে বলল, ওভাবে গালে মুখে হাত না দিয়ে ফ্রিভাবে ইনহেলার নিতে দাও, স্পেস দাও। ছেলেটা ভ্রু কুচকে তাকালো সাদিদের দিকে আর বলল, আপনি কে? সাদিদের মনে মনে দুটো বিরক্তিকর শব্দ আসলো। ছেলেটার প্রতি তার রাগ হচ্ছে, খুব একটু বেশি রাগ হচ্ছে। মেজাজটা উত্তপ্ত ঠেকেছে তার, তবু নিজেকে সামলে ছেলেটাকে শুধালো। তার আগে বলো তুমি কে ব্রো? ছেলেটা উত্তর করলো, ওহি জানে আমি কে, তাই ওর যত্ন নেওয়ার অধিকারও আমার আছে। বাহ, কি সুন্দর উত্তর! কোথাকার কোন ছেলে এসে বলছে কিনা এই মেয়ের যত্ন নেওয়ার অধিকার তার আছে। সূক্ষ্ম এক যে চিটচিট করে উঠে যেন সাদিদের চোখ মুখে। ওহির দিকে এমনভাবে ভ্রু বাঁকিয়ে তাকিয়ে থাকলো যেন এই অপরাধে সে সুযোগ ফেলেই ওহিকে গলা টিপে মারবে। নাকের অগ্রভাগ ইতিমধ্যেই লাল টকটকে হয়ে আসে রাগে। ওহি ততক্ষণে চোখ বুজে এলিয়ে দিল শরীর, বোধহয় জ্ঞান হারিয়েছে। সাদিদ এবারও ভ্রু বাঁকিয়ে কার্যকলাপ পরখ করছিল। ছেলেটা যখনই ওহিকে কোলে তুলতে নিবে ঠিক তখনই সাদিদ এগিয়ে ঝুঁকল, হাত দিয়ে আগলে কোলে তুলল ওহিকে। গভীর একরোকা স্বরে বলে উঠল, মনে হচ্ছে না তুমি তাকে কোলে নিতে পারবে ব্রো। বড্ড ছোট তো তুমি, বরং আমি কোলে করে নিয়ে যাচ্ছি, তোমার সুবিধাই হবে বলো। এটুকু বলেই ফের উপস্থিত সবার উদ্দেশ্যে একরোকা স্বরে বলল, সবাই মিলে এভাবে ভিন্না করে একটা ফাঁকা রুম দেখিয়ে দিন, আমি ওকে ওখানে নিয়ে যাচ্ছি বরং। উপস্থিত সবাই সাদিদের এমন কথা শুনে সরে গেল। বাসার ফাঁকা একটা রুম দেখিয়ে দিল হৈমির বড় বোন। সাদিদও সেই মোতাবেক ওহিকে নিয়ে গেল সেই রুমটায়। বিছানায় শুয়ে দিয়ে ফ্যান অন করলো। অতপর গাঢ় দৃষ্টি ফেলল মেয়েটার ক্লান্ত মুখশ্রী, অশ্রুভেজা চোখের পাপড়ি ও থুতনিতে থাকা তিলটা পরখ করে তাকালো। খুব মনোযোগ দিয়ে পরখ করলো। পরপর নজর সরিয়ে পানির বোতলটা হাতে নিয়ে কিছুটা পানি ছিটাতে লাগলো ওহির মুখে। ঠিক তখনই পাশ থেকে কেউ বলে উঠল দ্রুত, আপনি সাদিদ আহসান না? ইনস্টাতে আপনার ফলোয়ার আমি। হৃদি ততক্ষণ যাবতীয় সাদিদকে খেয়াল করে যাচ্ছিল। সাদিদের কপাল কুচকালো। ওহির প্রতি রাগ ভাব নিয়ে তাকানো সবটাই, অথচ বুঝে ওঠে না অসুস্থ একটা মানুষের দিকে এভাবে রেখে তাকানোর কি আছে। হৃদি ঠোঁট চেপেই তাকায় সাদিদের উত্তর পাওয়ার আশায়। সাদিদও প্রশ্ন শুনে পাশ ফিরে তাকায়। এটা কোন পরিচয়ের ধরন? ইনস্টাগ্রামে তার ফলোয়ার বলে সে কি এখন মেয়েটাকে বিশেষ চোখে দেখবে নাকি আতিথেয়তা দেখাবে? একরোকা স্বরে বলে উঠল সে, ইনস্টাগ্রাম ফলোয়ার হলে কি আপনাকে এখন আমি মাথায় তুলব? ফ্রেন্ডের এই অবস্থায় এসব মাথায় আনেন কিভাবে? যদিও ওই হৃদির ফ্রেন্ড নয়, বোন আপন বোনের মতোই স্নেহ করে সে। হৃদির পছন্দ হলো না উত্তরটা, বলল, বেশি বকবক করবেন না। আমি ভুল না হলেও ওর এই অবস্থা আপনারই জন্য ভাই। কোত্থেকে টপকে পড়েছেন এদেশে? সাদিদ ভ্রু বাঁকিয়ে বলল। হোয়াট? হৃদি কোমরে হাত রেখে বলল, আগে বলুন, আপনি সাদিদ এহসান রাইট? বলুন উত্তরটা। সাদিদ ভ্রু কুচকে তাকালো। পুনরায় একবার বিছানায় পড়ে থাকা ওহির দিকে চেয়ে বলল, আপনার ফ্রেন্ড তো অসুস্থ, আমি কে তা না জেনে ফ্রেন্ডের পাশে থাকুন বরং। হৃদির এই ছেলেকে পছন্দ হলো না। এমন ঘাটতারা একরোকা ছেলের হাতে সে নিজের বাচ্চামো বোনকে কখনোই দিত না, দিবেও না। এত রুক্ষ একটা মানুষের কাছে ওহির মতো সফট হার্টের মানুষ থাকলে বেঁচে থাকবে? দিনের মধ্যে হাজারবার কষ্ট পাবে তার বোনটা। হৃদি ছোট শ্বাস ফেলে ওহির দিকে গেল, চোখ মুখ জলে ছিটে দিল। তারপর কিছুটা সময় পর ওহির জ্ঞান ফিরতে হৃদি ফ্রস করে শ্বাস তুলল আর বলল, একটা ছেলেকে এত বছর এত দূর থেকে ভালোবেসে অপেক্ষা করে লাভ কি হলো? ছেলেটার কথাবার্তা কেমন জানো ওহি? তুই এই ছেলেকে কি করে ভালোবাসতে পারলি? আমি চোখ বুঝেই বলে দিতে পারি এ ছেলে রকচটা। তুই ওই ছেলের কাছে জীবনও ভালো থাকবে না। উঠতে বসতে রাগ ছাড়বে এই ছেলে। আর তুই কিনে এসেই এই ব্যাটারে দেখে এমন হ্যাং হয়ে গেলি ওহি, ছি। ওহি সেসব কান দিল না। অনেকটা সময় সে সিলিংয়ের দিকে তাকিয়ে চুপ থাকলো, প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টা। সে কোনো কথাই বলল না, উঠে বসে জানলার ধারে তাকিয়ে থাকলো। হৃদি 2-1 বার কথা বলেও ওহির উত্তর করলো না, একদমই চুপ থাকলো। হৃদি কিছুটা সময় তার সাথে থাকলেও অনেকটা সময় পর সে বাইরে গেল হৈমির আকদ অনুষ্ঠান দেখতে। অতপর আবারও ফিরে এসে শুধালো,
হোমির বরটাকে তো আমি দেখতেই পেলাম না রে ওহি, তার আগেই তো আগ অনুষ্ঠান কমপ্লিট। এটা কেমন কথা বলতো? বড় আপুকে ফেলে ওই মেয়ে আগ সেরে ফেললো। অন্য সময় হলে ওই হাসতো, তাদের আস্ত বিনোদন হৃদি আপুকে উপভোগ করত, কিন্তু আজ আর হলো না। জানলার বাইরে তাকিয়ে বলল, হৈমির বিয়েটা হয়ে গেল রীতি আপু। শুনলাম তো হয়েও গেল, কিন্তু আমাদের খাওয়া হলো না রে ওহি। পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে। বিকেলের মধ্যে বাসায় পৌঁছাতে হবে আমার। আবার আমাদের। হৃদি এত গুরুত্বপূর্ণ কথা বলল, অথচ পাত্তাও দিল না ওহি। হৃদি এই নিয়ে বিরক্ত চোখে তাকাতেই তার কোনো একটা কথা মনে পড়ল যেন, দ্রুতই বলল, আমাদের তো ওই হৈমির আগদে এসে হৈমির দেবর ভাসুর কাউকে পটানোর কথা ছিল রে ওহি। স্নিগ্ধ ভাইয়ের পিছু ঘুরে লাভের লাভ তো কিছুই হচ্ছে না। বেচারা আমাকে পাত্তাই দিচ্ছে না। আমার উচিত এখন একটা ছেলেপটি ওই ব্যাটার নাকের সামনে দিয়ে ঘুরে ঘুরে দেখানো, বোঝানো যে দেখ বেয়াদব, আমার বয়ফ্রেন্ডও আছে। ওই একটু হাসলো এবারে আর বলল, হৈমির হাজবেন্ডের টুইন ব্রাদার তো বিবাহিত, পটাবেই বা কাকে? হৃদি ভ্রু কুচকেই বলল, টুইন ব্রাদার? তোদের সবার কি টুইন ব্রাদারদেরই পছন্দ হয় নাকি? বুঝলাম না। কিন্তু তুই কি করে জানলি যে হৈমির হাজবেন্ডেরা টুইন ব্রাদার আছে? ওহি শীতল ভঙ্গিতে তাকালো। আজ তার বান্ধবী হৈমির আকদ অনুষ্ঠান ছিল, তার প্রিয় বান্ধবীর আকদ অনুষ্ঠান, অথচ এসে যেন এমন একটা চমক পাবে কে জানতো। সাদিদ আহসান ওরফে তার সাদ ভাইয়ার সে আজ কত বছর পর দেখছে, কতগুলো বছর পর অপেক্ষা করেছে এই রকচটা সাদিদ হাসানের জন্য, অথচ তার সাদ ভাইয়া হয়তো তাকে মনেই রাখেনি। সে কবে কোন ছোটকালে শেষ দেখা, এত বছর মনে রাখার কথাও না। ওহির কষ্ট হয়, সে পুরুষটিকে সে এত বছর নীরবে ভালোবেসেছে, অপেক্ষা করেছে সাক্ষাৎ হওয়ার জন্য। সেই পুরুষটির সাথে এভাবে সাক্ষাৎ হবে সে স্বপ্নেও ভাবেনি। এখন তো কিছু করারও নেই, হয়তো এখন অনুভূতি প্রকাশ করার কিচ্ছু হবে না। সাদ ভাইয়া বিয়েতে রাজি না হয়ে তো এমনি বিয়ে করতে আসেনি, আর ওইকেও এত বছর পর মনে আছে কিনা সন্দেহ আছে। ওহি তাচ্ছিল্য নিয়ে হাসলো, হৃদের দিকে চেয়ে বলল, আকদ অনুষ্ঠান শেষ না আপু? হ্যাঁ, শেষই তো। এতক্ষণ যাবৎ কি আর আটকে থাকবে? আর তোর আমার জন্য? আমরা কি ভিআইপি পারসন? কিন্তু হৈমিটার ওই অকাল মৃত্যুতে আমি শোকাহত। বেচারিকে আমার চেয়ে ওর মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে পারল না রে। আহারে ওহি। হৃদি হাসলেও এবারে ওই হাসে না, শান্ত গলায় জিজ্ঞাসা করলো, তুমি জানো হৈমির বরকে? কে? ওই স্বর আটকে আসে যেন, কণ্ঠে বসে আসে, আবারও কান্না পাচ্ছে তার, তবুও বলল, সাদি হোসেন, সাদ ভাইয়া হৈমির বর রীতি আপু। হৃদি 2-1 সেকেন্ড চুপ থাকে, বিশ্বাস করতে পারে না, শুধায়, সাদিদে হাসান? হ্যাঁ। হৃদি এবার শান্ত চাহনিতে তাকায়, কখনো সে শান্ত বুঝতার, আবার কখনো চঞ্চল। ওই দিকে চেয়ে ওর টলমলে আঁখি বুঝে উঠে হৃদির ঠোঁট চেপে দীর্ঘশ্বাস ফেলল। ওই দিকে চেয়ে দ্রুত বলল, কাঁদবি না, আবার শ্বাসকষ্ট? ওই কাঁদে না, কান্না আটকায় ঠোঁট কামড়ে, তারপর বলে, আমারই ভুল। আমি যদি ছোটবেলায় সাদ ভাইয়ার কথা মতো কেবল তার সাথেই মিশতাম, তার সাথেই থাকতাম, তাহলে সাদ ভাইয়া দূরে যেতেন না, অত দূরে কখনোই যেতেন না বলো। তবুও যখন চলে গেলেন, তখন মাঝপথে এসে আমি কেন সাদ ভাইয়ের প্রতি আকৃষ্ট হলাম রীতি আপু? কেন কিশোরী বয়সে তার ছোটকালের পাগলামুগুলো মায়ের থেকে শুনে শুনে মানুষটাকে নিয়ে ভাবতে বসলাম? কেন এত বেশি ভাবলাম আমি তাকে কল্পনায় রেখে, যেখানে নিশ্চয়তা ছিল না, এক আকাশ দূরত্ব, পরিচয় ছিল না, তারপরও কেন তার প্রতি আকৃষ্ট হলাম? আমি তার আশা ধরে বাঁচলাম কেন রীতি আপু? কেন কিশোরী বয়সের পর আমি তার জন্য এতটা পাগল হলাম? আমারই ভুল, আমারই। আমি তো জানতাম এটা অনিশ্চিত, কিছু হওয়ার ছিল না। যেখানে সেখানে সে বিয়ে করলেও আমার কি? আমি কেন মানতে পারছি না? আমার কেন কষ্ট হচ্ছে রীতি আপু? এত কেন উত্তর হৃদির কাছে নেই, সত্যিই নেই। তবে ওহির মাথায় হাত বুলিয়ে সে আদরে ভঙ্গিতে বলল, কাঁদে না বাচ্চা, তোরটা তো একপাক্ষিক অনুভূতি ছিল বুড়ি। সে জানেই না, হয়তো ও দেশে গিয়ে এত বছরে ছোট্ট ওহি বুড়িকে ভুলেই গিয়েছে। এটা স্বাভাবিক। ছোটকালের কথা নিয়ে কি কেউ পড়ে থাকে বল? আর তার ছোটকালের জেলাসনেস যে বড় হয়ে তোর প্রতি কোনো অনুভূতি পরিণত হবে এমনটাও বলা নেই। ছোটবেলায় তো সব বাচ্চারাই জেদি থাকে, জেদ দেখায় অল্পতে। সেও হয়তো তেমনই জেদি ছিল। তাছাড়া তুইও কিন্তু ছোটকাল নিয়ে পড়েছিলি না ওহি। তো সাদ ভাইয়া
আদ ভাইয়াকে মনে রাখলেও তাদের নিয়ে তো তোর সর্বক্ষণ চলেনি। হয়তো কিশোরী বয়সের পর তুই তাকে গুরুত্ব দিয়েছিস একটু বেশি। তার গল্প শুনে তাকে ভাবতে ভাবতেই অনুভূতিটা তৈরি করে ফেলেছিস। একটু বেশি অনুভূতি প্রবণ হয়েছিস তার প্রতি। তোর মনে হয়েছে ছোটকালের সেই নিষেধ, সেই রাগ, সেই জেদ, সেই অধিকার বোধ সে আবারও প্রয়োগ করবে কখনো। তারপর ভার্চুয়ালি তাকে ফলো করা, ফেক আইডি দিয়ে কথা বলে ব্লক খাওয়া, এসবের পর আরও বেশি বাড়লো তোর অনুভূতি। অথচ ওই দিক থেকে অনুভূতি তো ছিলই না। সে তোকে চেনেও না এখনো। আদৌ ছোট্ট ওহিকেও মনে রেখেছে কিনা কে জানে। আমরা তো জানতাম তা ওহি, তাই না? ওহি মাথা নেড়ে বলে, হ্যাঁ জানতাম, অনুভূতিটা একতরফা জানতাম তার রীতি আপু। তাও মানতে পারছি না, একটু সময় লাগবে হয়তো মানিয়ে নিব। কিন্তু হৈমিকে কিছু বলো না আপু, এই মানুষটাই যে সে সাদি এহসান, বলো না আপু। রিধি দীর্ঘশ্বাস ফেলে বলল, হৈমির সাথে আগটা আটকানো গেলে তাও ভাবা যেত। এখন ভুলে যা, স্রেফ ভুলে যা তাকে ওহি। ভেবে নে সে কোনো সেলিব্রিটি ক্রাশ তোর, যাদের অহরহর অন্যের হতে দেখি আমরা, তাই না? রিধি আপু যতটা সহজে বললেও ভুলে যেতে ততটা সহজে হয়তো ওই ভুলতে পারবে না। কিংবা সাদিদ আহসান তার সেলিব্রিটি ক্রাশও নয়। সাদিদ আহসান তার কোনো ক্রাশই নয়, একটা পাগলামো। কিশোরী বয়সের হঠাৎই উঠে আসা ভালো লাগা, উড়ে আসা প্রেম, উড়ে আসা অনুভূতি, এত বছর যাবৎ যা ওই হৃদয়ে আঁকলে এসেছে, আড়াল হতে অনুভূতি পুষেছে, সে অনুভূতি বলা এত সহজ নয়। ওই এসব ভেবেই ছোট্ট শ্বাস ফেলে। এখন কানে এলো হাস্যোজ্জ্বল পুরুষাল স্বর, এই যে ভাবির বান্ধবী আমাদের সাথে মিট করার আগেই এভাবে সেন্সলেস হয়ে গেলেন। ওহি তাকায় দরজায়। কয়েকটা ছেলেপিলে তাদের মধ্যে থেকে কেউ বলছে, তবে তার নজর যাতে আটকালো তা হলো দরজার বাইরে থেকে ভ্রু কুচকে থমথমে মুখ নিয়ে তাকানো সাদিদের দিকে। দেখেই মনে হচ্ছে সে চরম বিরক্ত। ওহির বুকের ভেতরে কেমন যেন করে। একটু আগে টলমলে আবেগ আরও ভারী হয়ে উঠে যেন। দীর্ঘ 7 বছর ভালোবাসার পুরুষটি ওই নিজের চোখের সামনেই অন্যের হতে দেখল, তা আবার নিজেরই প্রিয় বান্ধবীর স্বামী। একটু একটু করে জমানো অনুভূতিগুলো ভেঙে চুরমার হলো। ওহির প্রিয় বান্ধবীর সাথে তারই প্রিয় পুরুষের আকদ অনুষ্ঠান হওয়ার আজ 1 সপ্তাহ পার হলো। এই 1 সপ্তাহে ওহি একবারও হৈমির সাথে যোগাযোগ করলো না। হৈমির সাথে শেষ কথা হয়েছে বিয়ের দিনেই, এরপর আর কথা হয়নি। রিধি অবশ্য বুঝিয়েছে তাদের বরের ছবি আগে দেখায়নি বলে সে রাগ করেছে। ওহির সাথে অবশেষে আজ দেখা হলো হৈমির সাথে। আশপাশের উত্তপ্ত রোদের তেজে দুজনেরই মুখ লাল হয়ে এসেছে। ওহি তাকায়, দুজনেই 2 ডিপার্টমেন্টে হওয়াতে ভাবলো হৈমির জরুরি ক্লাস বোধহয়। জিজ্ঞেস করলো, হৈমি শুনে যা, আমি রাগ করিনি। হৃদয় আপু তোকে মিথ্যা বলেছে। হৈমি মিষ্টি করে হাসে, এগিয়ে এসে দ্রুত জড়িয়ে নিয়ে বলে, আমি জানি আমাদের ইনোসেন্ট ওহি আমার উপর কোনোভাবেই রাগ করে থাকতেই পারে না। আজ তো রসগোল্লা কিনা আমার ওহিটা। ওহি হাসে। হৈমি এবারে তারা দেখিয়ে ঘড়িতে সময় দেখল, দ্রুত বলল, সময় অনেক হয়ে গেল রে ওহি, তোর দুলাভাই বোধ হয় দাঁড়িয়ে আছে, আমার যেতে হবে রে ওহি। ওহি এবারেও হাসলো, তবে বুক ছিঁড়ে বেরিয়ে এলো সূক্ষ্ম দীর্ঘশ্বাস। সাদ ভাইয়া বাইরে দাঁড়িয়ে আছে হৈমির জন্য, নিশ্চয়ই খুব ভালোবাসে হৈমিকে। ইস, যদি সাদ ভাইয়া তাকে ভালোবাসতো, যদি তাকে বিয়ে করতো, এভাবেই দাঁড়িয়ে থাকতো ভার্সিটিতে এসে। ওই বিষয়টা ভেবেই পর মুহূর্তেই নিজেই অস্বস্তিতে পড়ল। ছি, কি নোংরা ভাবনা ভাবছেও। অন্যের বরকে নিয়ে ভাবছে, এটা বিবাহিত পুরুষ নিয়ে ভাবছে। বিবাহিত পুরুষের জন্যই তো অনুভূতি পুষেছে ও। ছি, ও এই নিজেকেই নিজের ছোট লাগে। আর যাই হোক, বিবাহিত পুরুষের প্রতি অনুভূতি রেখে নিজেকে নিচু প্রমাণ করার মেয়ে সে নয়। মনে মনে নিজেকে শাসালো সে, নিজেকেই মনে মনে শুধালো, ছি ওহি, সে অন্যের বর, অন্যের বিয়ে করা বর, তুমি তার দিকে নজর দিতে পারো? অন্যের জিনিসে নজর দিতে নেই ওহি। ওই কথাটা মনে মনে বলতেই নিজেকে শাসিয়ে নিয়ে হৈমির দিকে চাইলো আর বলল, যা, সাবধানে যাস। হৈমি খুশিতে হাসলো, দৌড়ে যেতে যেতে বলল, তোর সাথে ফিরে কথা বলবো রে ওহি, আপাতত বরের সাথে ঘুরতে যাচ্ছি। ওই তাকিয়ে হাসলো। পর মুহূর্তেই দেখা মিলল রাফিদ, নিহা আর তাহসিনের। এক এক ডিপার্টমেন্টের বহুকালের বন্ধুত্বের সুবাদে এদের সাথেও ওই সম্পর্কটা সুন্দর, খুবই সুন্দর।
ওহি, রিধি, হৈমি তিনজনেই একই বাসায় ভাড়া থাকে। বাসা একই শহরে হলে না থেকে এভাবেই থাকে এখানে। হৈমি যদিও আকদ অনুষ্ঠানের পর এখনও ফেরেনি। ওহি বাসায় ফিরল সন্ধ্যার একটু আগে। চোখে মুখে ক্লান্তিতে যখন কারোর বুকে ব্যথা তীব্র হয়ে ওঠে, তখন ওহি চোখ বুঝে নিয়ে শরীর এলিয়ে দিল বিছানায়। বুকে পড়া ব্যথা এবং যন্ত্রণা নিয়ে আফসোস করে বলল, কেন আমার হলেন না সাদ ভাইয়া? কেন আমার হলেন না? যদি আমার হতেন, আমি আপনার সমস্ত রাগ মেনে নিতাম সাদ ভাইয়া। সমস্ত উত্তাপ সহ্য করে নিতাম। সমস্ত জেদ, সমস্ত ক্ষোভ আমি সামলে নিতাম সাদ ভাইয়া। অথচ আপনি আমায় একটাবারের জন্য মনে করেননি, একটাবারের জন্য মনে রাখেননি ওহিকে। আবারও টলমলে আবেগ নিয়ে বলল ওহি। আপনি ওহির হলে ওহি স্বর্গে ভাসত সাদ ভাইয়া। আপনি যদি ওহির হতেন, ওহি আপনাকে সত্যি আঁকড়ে নিত। এত বেশি আঁকড়ে ধরতো যে ওহির এই জীবনের সমস্ত দুঃখ, সমস্ত ক্লান্তি সে সুখ হিসেবে ভেবে নিত। ওই এইসবই বিড়বিড় করে বলছিল। চোখে টলমল করছে ওর। এতদিনের ভালোবাসা, এতদিনের অনুভূতি ভুলে ওঠা সহজ নয়। অপেক্ষা, কষ্ট, যন্ত্রণা প্রতি মুহূর্তেই মনে করাচ্ছে এই পুরুষটার প্রতি তার কত শত অনুভূতি বন্দী ছিল। ওই পুরোপুরি চেষ্টা করছে এই পুরুষটিকে ভুলে যাওয়ার। হয়তো ভুলতে পারবেও কোনো না কোনো একদিন। হৈমি আজ শাড়ি পরেছে, একদম লাল টকটকে একটা শাড়ি। কানে গুজে নিয়েছে একটা লাল গোলাপ। অতঃপর সুন্দরভাবে একটা টিপ গুজে নিয়েছে কপালের মাঝখানটায়। নিচে তার বর দাঁড়ানো। একটু পরে হয়তো অপেক্ষার বাঁধ ভেঙে হর্ন বাজাবে। হৈমি আয়নায় নিজেকে দেখে শুনে নিচে নামলো। মোটর বাইকে বসা ছেলেটাকে ছোট ছোট চোখে পরখ করে নিয়ে সামনে গিয়ে বলল, মিস্টার আবিদ এহসান, বইয়ের দিকে তাকান তো চোখ তুলে। আবিদ অন্যদিকে ফিরেছিল, ইচ্ছে করেই বোধহয় তাকায়নি। তবে হৈমির কথা শুনে সে ঠোঁট কামড়ে হাসে। পর মুহূর্তেই তাকায়। দৃষ্টি না ফেললেও কিছুক্ষণ চেয়ে থেকে সে সহজে হেসে ফেলল আর বলল, মিসেস আবিদ এহসান, আমাকে প্লিজ এভাবে চক্রান্তে ফাঁসিয়ে দিবেন না, অনুরোধ রইল আমার। হৈমি হাসে। নিচে গিয়ে আদিবের পাশে দাঁড়িয়ে বলল, ফাঁসিয়ে তো আমায় দিলেন। এত ভদ্র ভালো একটা ছেলে হয়ে তো আমাদের বিবাহিত নারীর পদবি দিয়ে দিলেন, যেখানে আমার বড় ছোট বান্ধবীকেও এখনো বিবাহ করলো না। আবিদ ভ্রু কুচকে বলল। বিয়ে করে পস্তাচ্ছ? হৈমি চোখ ছোট ছোট করে ফেলে বলে, অবশ্যই পস্তাচ্ছি। আমার প্রেম করা হলো কোথায়? প্রেম করার আগেই ছেলের বিয়ে করে ফেলতে হবে। অলরেডি দুইবার বিবাহ সম্পন্ন করে ফেলেছে এই ভদ্র ভালো আবিদ এহসান, দেখে বোঝা যায়। আবিদ হেসে বলল। হৈমির মতন মেয়ে প্রেমিকা হলে যা হয় আর কি, রিস্ক নিতে চাইনি। হৈমি মুখ ভেঙায় আর বলে, দাঁড়িয়ে থাকবো নাকি বাইকে উঠতে বলবেন? থাকো, কাছাকাছি থাকলে আমার যদি সর্বনাশ ঘটে। হৈমি ভ্রু বাঁকিয়ে তাকায়, অথবা বাইকে উঠে বসে। ঘটুক তবে সর্বনাশ। আবিদ নিঃশব্দে হাসে, ঠোঁট কামড়ে কিছুক্ষণ তাকায় বাইকের মিররে ভেসে আসা তার প্রিয়তমার মুখ পানে। সাদিদ আহসান নামা পুরুষটা আজ বেশ কয়েকদিন যাবৎ বাসায় ঝামেলা পাকিয়েছে। আজ সে ঝামেলা কিছুটা চূড়ান্ত রূপ নিয়েছে। রাগারাগি করে এক পর্যায়ে সাদিদ ফুলদানিটা ছুঁড়ে ফেলেছে ফ্লোরে। নিধি ছেলের এই বেয়াদবি রূপ দেখে বিরক্তই হলো। কপাল কুঁচকে বলল, সমস্যা কি? নিনিকে তুমি সত্যি বিয়ে করবে না? সাদিদ নাক মুখ কুঁচকে নিয়ে তাকায়, উত্তরে বলে, সমস্যা অনেক। নিনিকে যে আমি জীবনেও বিয়ে করব না তা তুমি জানো আম্মু। আবিদকে ওর বউ বুঝিয়ে দিয়েছো, এবার আমাকেও আমার বউ বুঝিয়ে দেওয়া হোক। শত হোক ওর থেকে আমি 1 মিনিটের বড় হই। নিধি চোখ ছোট ছোট করে তাকিয়ে ছেলের দিকে ফিরে বলল, আবিদ বলেছে ওর বউ আকদের পর ও বাড়িতেই থাকবে। হৈমির পড়া শেষ হওয়ার পর একেবারে আনুষ্ঠানিক বিয়ের পর হৈমিকে ঘরে তুলবে, সংসার করবে। কিন্তু তুমি তো তাতে রাজি নও। তুমি বিয়ের পর পরই বউ তুলবে, সংসার করবে। বউয়ের বাড়ির লোকেদের রাজি না হলে আমরা কি করব? এর থেকে নিনি তোমার সব চাওয়ার সাথে মিল আছে। সে বিয়ের পর সংসারও করতে রাজি আছে। সাদিদ দাঁতের দাঁত চাপে পুনরায় রাগ দেখিয়ে টেবিলের উপরে থাকা কাচের গ্লাসটা ছুঁড়ে ফেলে বলল, নিনির কথা এখানেই থামাবে তুমি আম্মু, নয়তো খারাপ হবে। ওকে, বাদ। কিন্তু তুমি যার কথা বলছো এবং যা চাও তা হবে না।
সাদিদ ভ্রু বাঁকায় মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, হবে না কেন? ও কি সব সময় ও বাড়িতে থাকবে নাকি? বিয়ের পর তো অবশ্যই সংসার করবে, তাই না? তাছাড়া বিয়ের পর কি তুমি থেকেছিলে নানু বাড়ি? সাদিদের আব্বু মহাশয় উপস্থিত হলো এতক্ষণে। ছেলের নাকের ডগায় রাগ দেখে শান্ত করাতে আশ্বাস দিয়ে বলল। এত বছর যখন অপেক্ষা করেছো আরেকটু অপেক্ষা করো। সাদিদ হনন করে চলে যেতে যেতে বলে গেল, পারবো না। তোমরা ব্যবস্থা না করলে আমি নিজেই স্টেপ নেব, তখন দোষ দিবে না। ওহি দুদিন পর পরই বাসায় যায়, বাবাকে আর ছোট ভাইকে দেখে আসে। যদিও সে বাসাতেই থাকতে চেয়েছিল, বাসা থেকে ভার্সিটি আসা যাওয়া করতে চেয়েছিল, কিন্তু বাসা থেকে ভার্সিটির পথটা প্রায় 1.5 ঘন্টার। কিছুটা কষ্ট হয় বলেই বাবা এই সিদ্ধান্ত নিয়েছিল তার জন্য। ওই ছোট শ্বাস ফেলে। গতকালই সে বাসা থেকে ফিরেছে, অথচ আজ তাকে তার আব্বু কল দিয়ে জানালো। ওহি, তোমার সাথে আমার কথা আছে, তুমি বাসায় ফিরবে? ওহি প্রায় সঙ্গে সঙ্গেই হেসে জানালো, অবশ্যই আব্বু, ফিরছি আমি। তারপর রওনা হলো। ঘন্টা দুয়েক বাস জার্নি করে বাসায় পৌঁছে যখন লম্বা একটা গোসল সেলে ব্যালকনিতে বসলো, তখন আব্বু এলো তার ঘরে আর শুধালো। বসার ঘরে গিয়ে বসো, দেখো কারা আছেন, কথা বলে এসো। বাকিটা আমি একটু পর বলছি তোমায় আম্মু। ওই ছোট করে বলল। যাচ্ছি। ওহি গেল। তারপর সরাসরি প্রথমে যাদের চোখে পড়ল তারা হলো যমজ 2 ভাই, সাদিদ আর আবিদ। তবে ছোটকালের মতো ওহি এই দুজনকেই আর চিনে উঠতে পারছে না, কে সাদিদ কে আবিদ বুঝে উঠছে না। ফ্যাল ফ্যাল করে তাকালেই দুজনের একজন বলে উঠল। ওহি বুড়ি, ভালো আছিস তুই? কত বড় হয়ে গেছিস বুড়ি। ওহির এবার আন্দাজ ছিল এটা আবিদ, আবিদই হবে। সাদিদ জীবনেও এভাবে হেসে কথা বলবে না। ওহি একটু পাশ করে তাকাতেই দেখলো পাশে সাদাফ আঙ্কেল। সাদাফ আঙ্কেল দেখেছে সে বহু বছর পর। আবিদ আর সাদিদকে ফেসবুকে, ইনস্টাগ্রামে, কল্যাণে এই কয়েক বছর যাবৎ দেখে আসলেও এই মানুষটাকে সে আজই দেখছে। হেসে জানালো, আসসালামু আলাইকুম আঙ্কেল, কত বছর পর। সাদাফ হাসে। ওহি ফের একটু আগের আদিব ভাবা মানুষের দিকে চেয়ে বলল। তুমি? সে নিজেই হেসে বলল। আমি আবিদ। ওহি হেসেই বলল। আদ ভাইয়া? অন্যদিকে সাদিদ ভ্রুকুচকে তাকিয়ে আছে আবিদের দিকে, এত গদগদ ভাব দেখাচ্ছে যেন বিয়েটা আবিদই করবে। আশ্চর্য, আশ্চর্য। সে এই আবিদকে এখনও ঈর্ষা করে বিষয়টা যদি ওহি। ভ্রু চাপিয়ে তাকিয়ে থাকলো শীতল চাহনিতে। ভাবে ওহি, ওহি তাকে দেখেনি, শুধু আবিদকেই চোখে পড়েছে নাকি এই মেয়ের? এত সব কিছু ভাবতে ভাবতেই ওহি হঠাৎই তার সামনে এলো, হেসে বলল। আর তুমি সাদ ভাইয়া, চিনেছ আমায়? তোমার বিয়েতে সেদিন ছিলাম আমি সাদ ভাইয়া। আহির দীর্ঘদিনের অনুভূতিময় ভালোবাসার মানুষটি বিয়েতেও উপস্থিত ছিল, এই কথাটাও বেশ হাসি হাসি মুখে বললে ওর বুকে চিরে দীর্ঘশ্বাস বের হয়। এই মানুষটা যদি জানতো ওই সেদিন কতটা কষ্ট হয়েছিল, তাহলে বোধহয় একবার হলেও ওহির জন্য তার মায়া হতো। যদিও একটিবার জানতো ওহির এই 1 সপ্তাহ কি নিদারুণ যন্ত্রণায় কেটেছে, তাহলে একবার হলেও সে ওহির জন্য দুঃখ করতো না। ওই দীর্ঘশ্বাস ফেলে আবারও হাসি হাসি মুখে সাদিদকে বলল। সাদ ভাইয়া, আমি কিন্তু তোমার বইয়ের বান্ধবী, সম্পর্কে শালিকা। ওহি বেশ উচ্ছ্বাস নিয়েই হাসি মুখে কথাগুলো বললেও সাদিদের মুখে সেই উচ্ছ্বাসের উৎফুল্লতার ছিটে ফোটাও দেখা গেল না, বরং বেশ বিরক্ত দেখালো তাকে। কপাল কুঁচকে রাখা পুরুষটার ওহির দিকে বিক্ষিপ্ত নজর ফেলেও ও এতক্ষণে বলল। তো কি করব? ওই যতটা উৎফুল্ল হয়ে কথাটা বলেছিল, এবার ততটা নিভু নিভু হয়ে এলো ওর মুখটা। সাদিদ আহসান এমন কেন? আশ্চর্য, শুরু থেকে দেখে আসছে কেবল রাগ আর বিরক্তি এই ছেলেটার। ওহি ছোট শ্বাস ফেলে বলল। তোমার বিয়েতে দাওয়াত দাওনি কেন আমাদের? উত্তরটা সাদিদ দিতে লাগলেও মাঝখানে উত্তরটা দিল আবিদ। দাঁত কেলিয়ে হেসে বলল। বিয়ে করার সুযোগ হোক ওর, দাওয়াতটা তুই পাবি সর্বপ্রথম ওহি বুড়ি। ওই কথার অর্থ বুঝল না, তবুও হাসলো একটু। তারপর আজ সাদাফ আঙ্কেলের সাথে কয়েকটা কথা বলে সে চলে যেতে নিলেই দেখলো দরজায় অহন। হাত পায়ের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ইতিমধ্যেই হাত পা ছিলে এসেছে। কপালের ডান কিনারায় ছোটোখাটো ব্যান্ডেজ। ওই ছোট ছোট চোখে তাকিয়ে থাকতেই তাসিন ঢুকলো অহনকে নিয়ে।
ওহিকে দেখেই তাসিন হাফ ছেড়ে বাঁচল যেন, আর বলল, তোর ভাই সাইকেল চালাতে গিয়ে রাস্তায় চিৎপটাং হয়ে পড়ে এসেছে। দেখ হাত পায়ের কি অবস্থা করেছে। ওহি ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকলো। অহন ততক্ষণে দাঁত কেলিয়ে হেসে জবাব দিল। ওহ, কিছু হয়নি দুলাভাই, তুমিই তো ছিলে। সাদিদ এবার ভ্রু কুচকে নিল। অহনকে সে এর আগে দেখেনি, দেখার সুযোগও হয়নি, তবে শুনেছে আবির আঙ্কেলের একটা ছেলেও আছে। কিন্তু সমস্যা তাতে না, তার সমস্যা হলো সেদিনকার ছেলেটা যে ওহির শ্বাসকষ্টের সময় পাশে বসেছিল, কোলে নিতে চেয়েছিল সে। তাকে অহন এইমাত্র দুলাভাই সম্বোধন করলো কেন? কোনো প্রয়োজনে এই সম্বোধনটা ওই যে ছেলেটাকে করবে সাদিদ বুঝে ওঠে না। তবে রাগ লাগছে তার, স্পষ্ট রাগ, জেদ ফুটে উঠেছে চোখে মুখে। ওই সে রাগ জেদ কিছুই খেয়াল করলো না, সোজা অহনের সামনে গেল, ছোট্ট গলায় বলল, অহন রুমে যা, আমি আসছি। অহন রুমে গেল না, বরং গোল গোল চোখে সোফায় বসে থাকা দুইজন একই রকমের পুরুষকে দেখতে পেয়ে সে দাঁত কেলিয়ে বলল, হাই, তোমরা কি টুইন্স ব্রাদার ব্রো? জানো আজকে আমি সাইকেল অ্যাক্সিডেন্ট কেন করলাম? তোমাদের মতো দুটো টুইন্স কাল দেখে ক্রাশ খেয়ে তাদের দিকে তাকাতে তাকাতেই যাচ্ছিলাম, অতঃপর পড়ে গেলাম। দুর্ভাগ্য কি বিষয়, দুর্ভাগ্য আমার। অহনের অতগুলো কথা শুনে আবিদ হেসে উঠল আর হেসে বলল, তাই নাকি? ভেরি ভেরি ব্যাড লাক। অহন এবারে সাদিদ আবিদের মাঝখানেই বসলো। ততক্ষণে ছুটি এলো। ছেলেকে এই অবস্থায় দেখে কান মুলে নিয়ে গেল রুমে। অহন এবারে নবম শ্রেণীতে পড়ে, অথচ বোধজ্ঞান তার এমন যেন সে ক্লাস 1-এর একটা বাচ্চা। বেচারা ছুটি, ছেলেকে চেয়েও বোঝাতে পারে না যেন। ওহি ওখানেই থাকলো। তাসিন চলে যেতে লাগলেও শান্ত স্বরে বলল, চলে যাচ্ছিস কেন? বস, হৃদয় আপু সম্ভবত আসবে একটু পর, আপুর সাথে একসাথেই যাস, বস এখন। তাসিন না করে যেতে নিলে ওহি আবারও বলল, আরে বস না, আম্মু শুনলে রাগ করবে। সাদিদ শান্ত শীতল সাহনিতে কেবল পরখ করছিল দুইজনকে। ওহির কোনোভাবে প্রেমিক হয় কি এই ছেলে? সেদিনও তো এতটা অধিকার বোধ নিয়ে নিশ্চয়ই এমনি এমনি দেখায়নি এই ছেলে। সাদিদের আচমকা নিজের প্রতি রাগ লাগে। যদি ওই সত্যি সত্যি কোনো প্রেম হয়ে থাকে, সত্যি সত্যিই কোনো প্রেমিক থেকে থাকে, এতগুলো বছর নিশ্চয়ই ওহি তাকে মনে রেখে একা একা বসে থাকেনি। নিশ্চয়ই তার কথা ভেবে সে প্রেম থেকে দূরেও থাকেনি। নিশ্চয়ই নির্দিষ্ট একটা বয়সের পর সবার জীবনেই যেমন প্রেম আসে, তেমন ওহির জীবনেও প্রেম এসেছে। সাদিদ আর ভাবতে পারে না, চোখ মুখ কেমন জানি লাল হয়ে ওঠে তার। আচমকায় ওহির দিকে তাকিয়ে ওহিকে বলল, আমার তোর সঙ্গে কিছু কথা আছে ওহি। ওহি তাকালো দ্রুতই আর বলল, হ্যাঁ বলো সাদ ভাইয়া। সাদিদ মুখ চোখ অসম্ভব শক্ত রেখেই বলল, এখানে নয়। ওহি আশপাশে তাকালো, মিনমিনিয়ে স্বরে বলল, আলাদা বলবে? সবার সামনে বলার হলে তো আমি তোকে এটা বলতাম না যে আমার তোর সাথে কথা আছে, সরাসরি বলে ফেলতাম, তাই না? ওই ছোট নিঃশ্বাস ফেলে। সাদ ভাইয়া কেমনভাবে যেন কথা বলে, সব সময় মনে হচ্ছে তার এই ছেলে রেগে আছে, অথচ রাগের মতো সে কিছুই করলো না। এমনভাবে কথা বলছে ওহি না চাইতেও ভয় পাচ্ছে। ও ছোট শ্বাস ফেলে বলল, আমাদের ছাদটা সুন্দর, আপনি বরং তাহলে ছাদে চলুন, ছাদও দেখা হলো আর আপনার কথাগুলোও শোনা হলো। সাদি তার কিছু বলে না, সোজা উঠে দাঁড়ায়। ওহি যাওয়ার আগে আগেই সে উঠে পা চালাতে লাগে। ছাদিকে দেখলো ওহির বাবা তার আবির আঙ্কেল সেখানে। পাশে গিয়ে সে তার সোজাসুজি হয়ে দাঁড়ালো আর প্রশ্ন ছুড়ল, একটু বেশি ভাব নিচ্ছেন না আঙ্কেল? মেয়ে দিতে রাজি নন কেন আপনি? আমাকে অযোগ্য মনে হচ্ছে আপনার? একটা পুতুলের মতো মেয়ে আছে বলে আপনার এত অহংকার। সে ছোট থেকে দেখে আসছি কেবল এই অহংকার। ওহির বাবা হাসে, সাদিদের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ে যথেষ্ট ছোট সাদ, নয়তো দিয়ে দিতাম তোমাকে। ভার্সিটিতে পড়ে আপনার মেয়ে, মনে হচ্ছে যেন এখনও স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যায়। ওহির বাবা হাসলো কেবল। এই নিয়ে 3বার সাদাফ তাকে প্রস্তাব পাঠিয়েছে ওহিকে নিয়ে, অথচ 3বারই সে নাকচ করেছে। তবে মনে মনে সে এই ছেলেকে নিঃসন্দেহ মেনে নিয়েছে, কারণ এই ছেলে তার মেয়ের জন্য এতগুলো বছর ধরে বসে আছে। এতকাল এত দূরে থেকেও তার মেয়েকেই চেয়ে আসছে। এই ছেলের এই প্রজ্ঞার অনুভূতিতে তার দুঃখ দিতে ইচ্ছে হয় না। আর বলল,
তবুও আমার কাছে ও ছোটই। আর অনেকটা সময় থাকুক ও আমার কাছে। বিয়ে হয়ে গেলেই তো অন্যের বাড়ি থাকবে, মাসে বছরে একবার আসবে। তাছাড়া তুমি তো কোথাকার কোনো দূরদেশে। আমার মেয়েকে আমি জীবনেও অত দূরে বিয়ে দেব না। সাদিদ হুট করেই বলল, যদি এই দেশে থাকি দিবেন? এখন নয়, আরো কিছু সময় থাকুক আমার মেয়ে আমার কাছে, তারপর দেব। সাদিদ এরাস্বরে বলল, মেয়ে এমনিতেও আপনাদের কাছে থাকে না, এত ভাব দেখাচ্ছেন একটা মেয়ে আছে বলে। আমিও একদিন ভাব দেখাবো আপনার মতো কিউট পুতুলের মতো মেয়ের আব্বু হয়ে, দেখবেন কেবল। আবিরের বাবা উঠে হেসে আওয়াজ করে যেতে যেতে বলল। অপেক্ষায় থাকলাম। সাদিদ চলে যাওয়ার পরেই ওহি মিনমিন স্বরে একবার সাদাফ আঙ্কেলকে বলে আরেকবার তার মাকে বলতে চায়, অথচ তার মা হুট করেই মুখ চোখ শান্ত করে তাকে শুধালো। তোকে কি জন্য আজ ডেকে এনেছি জানিস আম্মু? ওহি তাকিয়ে বলল, না তো, আব্বু বলেনি আমায়। আমি বুঝিয়ে বলছিলাম, তাই বলিনি। ওই কৌতূহল নিয়ে তাকিয়ে থাকতেই তার মা আবারও বলল, তোমার সাদাপ আঙ্কেল তার এক ছেলের জন্য তোমাকে চেয়েছেন উনি, এই নিয়ে 3বার চাইলেন, কিন্তু আমরা তোমায় এত অল্প বয়সেই ছাড়তে চাই না আম্মু, তাই না সিদ্ধান্ত নিয়েছি। তুমি এখনও সংসার সম্পর্কে কতটা কি জানো? আগে সব জানো, পৃথিবী চেনো, বাবা মায়ের কাছে আরও কিছুটা সময় থাকো, তারপর না হয় আমরা ভাবলাম সাদের সম্পর্কে, কি বলো? কিন্তু সরাসরি এভাবে না বলাটা বেমানান দেখায়, তাই তোমার আব্বু বলেছে মেয়ে যা বলবে তাই। এই জন্যই তোমাকে ডাকা। সাদও সম্ভবত তোমার সঙ্গে এই প্রসঙ্গে কথা বলবে। ওই চোখগুলো গোল গোল দৃষ্টি স্থির। কী সব বলছে তার মা? তার জানা মতে আবিদের বিয়ে হয়েছে বছর খানেক আগে, আর সাদিদের এই দিন বিয়ে হলো হৈমির সাথে। তাহলে সাদাফ আঙ্কেলের আর কোনো ছেলে আছে? তাহলে সাদ ভাইয়ার নাম কেন বলল আম্মু? ওহি ওভাবে তাকিয়ে থাকতেই তার মা আবারও বলল, যদি স্বাদের ক্ষেত্রে তুমি না করো তাহলে আমরা সরাসরি না বলবো, সমস্যা নেই। যদি স্বাদের ক্ষেত্রে কিছুটা হলেও রাজি থাকো তবে অপেক্ষা করতে বলবো। ছেলেটাকে আমি ছোট থেকে ভালোবাসি এবং ছেলেটা আমার মেয়েকে ছোট থেকে আগলে রাখতো। ওকে পছন্দ করি বলেই ওর গল্প তোমায় বারবার বলতাম ওহি। ওহির বোধগম্য হয় না, দৃষ্টি কেমন জানি নড়বড়ে, তার মস্তিষ্ক শূন্য লাগে। সাদ ভাইয়া, তার সাদ ভাইয়া বিয়ের প্রস্তাব রেখেছে তার জন্য। তার তো খুশি হওয়া উচিত, আনন্দে সমুদ্রে ভেসে যাওয়া উচিত। কিন্তু হৈমির বিষয়টা তাহলে কি? ওই তো স্পষ্ট দেখলো। ওই বুঝে ওঠে না, ভ্যাবলার মতো তাকিয়ে থাকতেই তার মা আবারও বলল, যাও কথা বলে এসো, কিন্তু ওর রাগ জেদ বেশি, এমন কিছু বলো না যাতে ইগোতে লাগে। ওহি মাথা নাড়ায়, বুক ঢিপ ঢিপ করছে তার, কেমন একটা লাগছে, অস্থির অস্থির বোধ হচ্ছে। সে ধীর পায়ে বাসা থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে সে হৃদিকে কল করলো। হৃদি নাকি প্রায় চলেই এসেছে, এক্ষুনি গেট পেরিয়ে বাসায় ঢুকবে। ওহিও জানালো সবটা। হৃদি তো পারে না সাদিককে এখনই মাটিতে পুঁতে ফেলবে। ফোনের ভেতর থেকে এক ঝুড়ি গালি উপহার দিলে এই রকচাটা সাদিদ আহসানকে। অন্যদিকে ওই একদম নড়বড়ে অবস্থা, দ্রুত হৃদস্পন্দন আর তীব্র ভয়ভীত নিয়ে ছাদে পৌঁছালো। একটু আগে মায়ের থেকে সবটা শুনে তার মনের অবস্থা প্রায় ভয়াবহ। অনেক প্রশ্ন, অনেক আনন্দ, কৌতূহল, সুখ সব মিলিয়ে তার মিশ্র অনুভূতি হচ্ছে। এই অনুভূতি কিভাবে প্রকাশ করা উচিত তাও বুঝে ওঠে না ওহি। তবে মাথায় ওড়না চাপিয়ে ও সাদিদের পেছনে গিয়ে দাঁড়ালো ধীর ভঙ্গিতে। সাদিদ বোধহয় বুঝল, ফিরে ভ্রু বাঁকিয়ে তাকালো ওর দিকে, অদ্ভুত গমগমে স্বরে বলে উঠল, এইটুকু সিঁড়ি বেয়ে আসতে তোর এতক্ষণ লাগে ওহি? ওহি উত্তর করে না, নীরব চাহনি ফেলে তাকায় সাদিদের মুখে। সাদিদ উত্তর না পেয়ে ভ্রু নাচিয়ে বলল, ছেলেটাকে? ওহি এবার তোতলায়, বুকের ভেতরে দ্রুত ছুটছে হৃৎপিণ্ড। নিজের মনের বেহাল অবস্থা নিয়ে সে কোনোভাবে বলল, কোন ছেলে? সেই ছেলেটা যে তোর ভাইকে নিয়ে এলো। কে ও? তোর প্রেমিক? স্পষ্ট প্রশ্ন, অথচ ওহি স্পষ্ট উত্তর করতে পারে না। ছোটকালের মতো ভীতুর মতো বলে, তাসিন? না, ও আমার প্রেমী। ঠিক তখনই ছাদের দরজা ঠেলে সামনে এলো রেদি। সাদিদের বলা কথাটা সে শুনেছে সিঁড়ি বেয়ে ওঠার পর, অতপর সুযোগ পেয়ে সেও সুযোগ ছাড়ল না। তাসিন ওহির বয়ফ্রেন্ড। কেন? সবাই তো জানে, আপনি জানান না?
ওহির নজরটা এবার ফ্যালফ্যাল হয়ে এলো। রিদি আপু এটি কি বলল, আর কেনই বা বলল? সাদিক কেবল ক্ষিপ্ত চাহনিতে তাকালো ওহির দিকে। রিদি আবারও ওহির হাত উছিয়ে ধরল। অনামিকা আঙুলে থাকা রিংটা দেখিয়ে বলে উঠল, এই দেখুন, এটা তাসিনের দেওয়া। ওরা অলরেডি এঙ্গেজড। সাদিক ভ্রুকুচকে তাকালো। মেজাজ খারাপ লাগে তার। বিড়বিড় করে নিজে নিজে দাঁত চেপে শুধালো। এঙ্গেজড? সাদিদের বিড়বিড় করে বলা কথা কারোরই বোধগম্য হলো না। সে ওহিকে বলল, তোকে বলেছিলাম আমি আলাদা কথা বলতে চাই। আলাদা? ওই চোখ ছোট ছোট করে রিদির দিকে চাইলো। মিনমিন করে দ্রুত বলল, রিদি আপু, তুমি কি একটু নিচে যাবে? আমি এক্ষুনি আসছি। রিদিও মাথা নাড়িয়ে চলে গেল। ওহি এবারে ছোট শ্বাস ফেলল। সাদিদের তখনও তীর্যক দৃষ্টি ওহির দিকে। বুকে হাত গুজে সে ভ্রু নাচিয়ে বলল, তুই এঙ্গেজড? ওহি দ্রুত বলার চেষ্টা করলো। হুম, না। শক্ত আর স্পষ্ট স্বরে প্রশ্ন এলো। হ্যাঁ নাকি না? না না সাদ ভাইয়া। রিংটা কে পরিয়েছে? তোর ওই তাসিন? না না ভালোবাসিস ওকে? না। ওই তোতলানোর স্বর। সাদিদ তখনও স্পষ্ট তীর্যক চাহনিতে তাকিয়ে আছে। এবারে বলল, তাহলে চল বিয়েটা করে নেই। আমি এত দুশ্চিন্তা নিয়ে বাঁচতে পারবো না। ওহি তাকালো। তার মা বাবার মতের উপরে গিয়ে সে বিয়ে করে ফেলবে? তাছাড়া হৈমির বিষয়টাও তো স্পষ্ট নয়। ওহির মনে অনেক প্রশ্ন। তাই তো ছোট শ্বাস ফেলে জানালো, আমি বিয়েটা করছি না সাদ ভাইয়া। সাদ ভ্রু বাঁকিয়ে তাকায়। এভাবে মুখের উপরে তাকিয়ে ওহির বাবার মতো ওহিও না করে দিবে তা যেন মানতে পারল না ও। চোখ মুখ লাল হয়ে ওঠে। ফর্সা নাকের অগ্রভাগ লাল টকটকে লাগে ওর। রাগের দারুণ ফুঁসে উঠল ও। আচমকায় ওই হাতটা চেপে ধরল। ভ্রু নাচিয়ে বলল, ওয়াই? আমি দেখতে খারাপ? আমার কোয়ালিফিকেশন নেই? আমায় সাদিদ এহসানকে রিজেক্ট করার সাহস কি করে হলো তোর রোহি? ওই ভয়ে কেঁপে উঠল কেমন, আর বলল, আমি আপনাকে রিজেক্ট করছি না সাদ ভাইয়া। সাদিত ওর হাতটা শক্ত করে ধরল। হাতের আঙুলগুলো নিজের হাতের আঙুলে চেপে ধরে অপর হাতে আচমকা ওর অনামিকা আঙুলের রিংটা খুলে নিয়ে ছুঁড়ে মারল ছাদের বাইরে। অতঃপর সে একই আঙুলে নিজের পকেট থেকে বের করে একটা রিং পরাতে পরাতে বলল, ইয়েস, তুই আমায় রিজেক্ট করতে পারবি না ওহি। হয় আমি, নয় সে আমি। তোর জন্য কেবল আমি অপশন। নাও চুজ ইওর অ্যান্সার। ওহি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সাদিতের দিকে। বিয়েতে না বলার বিষয়টা তাকে হৃদি শিখিয়ে দিয়েছিল। এই যে এতদিন ওহি কষ্ট পেল, এত বছর অপেক্ষা করলো, এই এক সপ্তাহ মরার মতো পড়ে থাকলো, এই জন্যই কথাটা তো বলা। শুধু যে এই জন্যই বলা তা নয়, যেখানে তার আম্মু মাত্রই বলল তার না বলার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে ওহি বলতো কী করে? মাথায় ভেতরে যে এত প্রশ্ন, এত সবের উত্তর না জেনেও বা হ্যাঁ বলতো কী করে? ওই এমনটা বোঝায়নি সে সাদিদকে বিয়ে করবেই না। সাদিদ যেভাবে বোঝালো সে তাকে রিজেক্ট করছে তেমনও নয়। তবে ওই দিন শেষে সাদিদকে উত্তর হিসেবে নিয়েছে সে গতকাল আগেই। সাদিদই তার জন্য একমাত্র অপশন, এটা সে নিজেও জানে। ছোট শ্বাস ফেলে ওহি। একটু আগের হাতের রিং দেখে মিথ্যেভাবে এঙ্গেজমেন্ট বলাটাও হৃদয়ের বাধ্যতাপূর্ণ কাজ ছাড়া কিচ্ছু নয়। অথচ এর রাগ তো সইতে হবে ওহিকে। ওই ছোট শ্বাস ফেলে আবারও তাকাতেই সাদিদ ভ্রু নাচিয়ে বলে উঠল, কি তোর অ্যান্সার? আবার জিজ্ঞেস করছি ওহি। ওহি নীরব থাকে। উত্তর না দিয়েই নীরব দৃষ্টিতে চেয়ে থাকে ওর দিকে। সাদিদ এবারেও তার হাত ছেড়ে শুধালো, ওকে, যেহেতু চুপই আছিস আমি অ্যান্সারটা নাই ধরলাম। তিনবার না উত্তর পাওয়া মানে উত্তরটা এমনই যে তুই আমার হতে চাস না, রাইট? কিন্তু পাশাপাশি এটাও শুনে রাখ যে তুই আমারই হবি ওহি। ওই এবার শান্ত স্বরে বলল, তিনবার না বলা হয়েছে আব্বু আম্মুর তরফ থেকে, কিন্তু আমি আপনাকে না বলতে চাইনি। সাদিদ ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল, তো কি বলতে চেয়েছিলি? ওই এবারও ঠোঁট চেপে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর উসকুস করে জানতে চাইল, ওই দিন কি হৈমির সাথে আপনার বিয়ে হয়েছিল? সাদিদ তেরা কণ্ঠে শুধালো, আমার কেন বিয়ে হবে, যেখানে আম্মুর কথা মতো নিনিকে পর্যন্ত বিয়ে করলাম না? যদিও এবার উত্তর না হলে আমি নিনিকেই বিয়ে করব বলে এসেছিলাম।
ওহি বুঝল সাদিতের সাথে হৈমির বিয়ে হয়নি, অথচ তার স্পষ্ট মনে আছে সে প্রথম দেখায় সবার মাঝে সাদিতকেই দেখেছিল যেন। মুখ টান টান আর রাগ রাগ এমনই ছিল। ছোট্ট স্বর প্রশ্ন ছুড়ল, নিনিকে? তোদের থেকে বারবার রিজেক্ট হয়ে আমার আব্বু আম্মুর মুখ নিশ্চয়ই উজ্জ্বল হচ্ছে না। তাদের ছেলে কি ফেলনা যে তোর পিছনে পড়ে থাকবে, অন্য কাউকে বিয়ে করতে পারবে না? সে অন্য কেউ হলো নিনি। ওই রেবার অনিশ্চিত ভয় হয় আবারও। রিদি আপুর ভাষ্যমতে বিয়েতে না করলেও তার পেছনে এই লোক পাগলের মতো পড়ে থাকবে, রাজি করাবে, অথচ হচ্ছে উল্টো। এই ছেলে তো অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে। বলল, পারবেন? তার মানে আপনার বিয়ে প্রায় ঠিকঠাক, হয় আমি নয় নিনি, এমন? সাদিক তাকালো স্পষ্ট চাহনিতে, দৃঢ় স্বরে জানালো, হয় তুই না হয় তুই, আমার তোকেই লাগবে। এবার তোর উত্তরটা হ্যাঁ হওয়ার অপেক্ষায়। ওহি খুশি হলো যেন মনে মনে। ভেবে নিল তার উত্তরটা বলে দেওয়া উচিত। উত্তর না বললেও তার অনুভূতির কথাগুলো বলা উচিত। বলে উঠল, সাদ ভাইয়া। সাদিক তাকালো। ওহি এবার শুকনো ঢোক গিলে অনেকটা সময় নিয়ে কাপা স্বরে বলল, আমার অ্যান্সারটা নিলেন না তো? তুই তো বলে দিলিই না। তবে আমি জানি হ্যাঁ হতে বেশিক্ষণ সময় লাগবে না। একটু বলেই সে ধূপধাপ হেঁটে বেরিয়ে গেল ছাদ থেকে। ওই কেমন করে যেন বোকার মতো তাকিয়ে রইল। সাদিদ এসে গম্ভীর মুখেই বাবার পাশে বসলো। আবিদ নেই। সাদিদের বাবা ছেলেকে পর্যবেক্ষণ করে জিজ্ঞাসা করলেন, কি বললে তুমি ওহিকে? সাদিদ উত্তর দেয় না, ভ্রু কুঁচকে বলে, কি বলবো? তাহলে ওভাবে ডেকে নিয়ে গেলে কেন? সাদিদ উত্তর করে না। তার ভালো লাগছে না একটা মেয়ের পিছনে সে এভাবে পড়ে আছে, ঝামেলা করছে মা বাবার সাথে, অথচ সেই মেয়ের তরফ থেকে কন্টিনিউয়াসলি নাই উত্তর আসছে। সাদিদের বাবা এবারে ছেলের ভাবাগতি বুঝে বলল, ও কি কিছু জানিয়েছে এই বিষয়ে? সাদিদ কাট কাট গলায় স্বরে জানালো, জানিয়েছে, বলেছে বিয়েটা সে করছে না। জানতাম তুমি বললে এমনটাই আনসার হবে, আমার জানা ছিল। নিশ্চয়ই সুন্দরভাবে বলনি, রেগে দমক টুনে বলেছ। তোমার আম্মুর কাছে আমার মুখটা আর রইল না। সাদিদ ছোটবেলাকার মতোই জেদ করলো আর বলল, কিন্তু আমি ওকেই বিয়ে করব আব্বু। সাদিদের বাবা ছোট শ্বাস ফেলে বলল, তুমি বিয়ে করবে বললেই তো হলো না। ওর মেয়ে না দিলে বিয়েটা তো হবে না। আমার মনে হয় বিয়েটা আসলেই হবে না। তিনবার প্রস্তাব নাকুচ, নিশ্চয়ই এমনই করেনি ওরা। তোমাকে নিনিকেই বিয়ে করতে হবে। বিপরীতে সাদিদ কিছু বলার আগেই সেখানে এলো ছুটির বাবাও। বেশ হেসেই শুধালেন। সাদিদের বাবা মুখ নিরাশ করে বলে উঠল, এই যে তুই তিনবার আমাদের না না বলে কান জ্বালাপালা করে দিলি। ওহিকে বোধহয় আমি আমার ছেলের জন্য পাবো না, এটাই। আমার ধৈর্যহীন ছেলে এতদিন যে ধৈর্য ধরেছে, এটাই আমার জন্য অনেক। যাই হোক, আমরা একবারও উত্তরটা নাই ধরলাম, কিন্তু কথা হচ্ছে দুইবার না শোনার পর নিধি চায়নি আবারও ওহির জন্য প্রস্তাব আনা হোক। বাসায় মোটামুটি রকমের একটা শর্ত দিয়ে চলে এসেছি। বলেছি এবারও যদি তোরা না করিস তবে সাদিদের বিয়েটা আমার বড় ভাইয়ের মেয়ে নিনির সাথে দিয়ে দিব। সেই হিসেবে বিয়েটা হলে তোদের ইনভাইট করব। আগের বার তো আবিদের আগটা হুট করেই হওয়াতে বলা হয়নি তেমন কাউকে। ওর বিয়েতেও বলবো। এবারে ওহির বাবা ভ্রু বাঁকা হলো। সে জানতো এই ছেলে তার মেয়েকে ভালোবাসে, তার মেয়েকেই জীবনে বিয়ে করবে, এমনটাই ধারণা ছিল তার। আর এই কারণেই ছেলেটাকে মুখে না বললেও মনে মনে সে মেয়ের জন্য পছন্দ করেছিল। অথচ এখন এই কথা শুনে তার কপাল কুঁচকালো আর বলল, ওহি অপশনাল ছিল, মানে রাজি হলে ওহিকে বিয়ে করত, আর না হলে নিনিকে বিয়ে করবে। সাদিক টাকা এবারে স্পষ্ট স্বরে বলে, আপনার মেয়েকেই চেয়েছিলাম, দিচ্ছেন না তো? আপনার মেয়েও বোধহয় অন্য কাউকে পছন্দ করে আঙ্কেল। অন্য কাউকে? কাকে? সাদিক এবার সোজাসুজি উত্তর দিল। জিজ্ঞেস করুন গিয়ে। ওহি নিজের রুম থেকেই শেষের কথোপকথনটা শুনতে পেয়েছে।
নিনি নামক মেয়েটাকে বিয়ে করবে সাদ ভাইয়া। সে না বলেছে বলেই, সে অন্য কাউকে পছন্দ করে ভেবেই এই সিদ্ধান্ত নিচ্ছে। ওই হাঁসফাঁস করে পায়চারি করে, কেন যে না বললেও, কেনই রিদি আপু রিং দেখিয়ে এঙ্গেজমেন্ট এটা বলতে গেল। অনেকটা সময় পায়চারি করার পর সে রিদির কাছে গিয়ে বলল, তুমি তখন ওভাবে রিংটা দেখিয়ে বললে কেন আমি এঙ্গেজড রিদি আপু? সাদ ভাইয়া বোধহয় মত ফিরিয়ে নিয়েছেন, আর কখনো বিয়ের প্রস্তাবও দিবেন না। রিদি পাত্তা দিল না ওহির চিন্তারত স্বর্গে, আর বলল, তো তুই কি ওনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছিস? এত গুরুত্ব দিলে তো তোকে দেখবি গুরুত্বই দিবে না, ভাববে তুই তার জন্য পাগল। অনুভূতি লুকাতে শিখ ওই বুড়ি। ওই ফের চিন্তায় মুখ নিয়ে বলল, উনি অন্য কাউকে বিয়ে করে নিচ্ছেন, ওটা ভালো হবে? আমি সুযোগ পেয়েও কাজে লাগাবো না? রিদি ভ্রু নাচিয়ে বলল, সুযোগ চলে গেছে। চলে গেছে? আব্বুর সাথে কথা বলছিল ওনারা, আমি শুনেছি উনি কোনো এক নিনিকে বিয়ে করে নেবে রিদি আপু। কোনো এক নিনিকে বিয়ে করার হলে তোকে প্রস্তাব দিয়েছে কেন? তাকেই বিয়ে করতো। ওহি ফ্যাল করেই তাকায় আর বলে, কারণ আমি না বলে দিয়েছি তোমার শেখানো বুলি বলে। আব্বু আম্মু না বলেছে তো। 3 দিন 3 বার প্রস্তাব দিয়ে না শুনে শুনে ওনাদের এমন করাটা স্বাভাবিক। আত্মসম্মান বোধ আছে না? রিদি তৎক্ষণাৎ বলল, ভালোবাসলে আত্মসম্মান বোধ মাথায় থাকে না। দেখিস না আমার কোনো আত্মসম্মান বোধ নেই। বিয়েটা ওনার পরিবারের রিদি আপু, একটা পরিবারেরও তো বারবার না শুনতে ভালো লাগে না। রিদি তাকায়, ভ্রু উঠিয়ে বলে, তাহলে কি করবি? ছাগলের মতো ম্যামে করে হ্যাঁ বলে আসবি এখন? ওই কতক্ষণ চুপ থাকলো, তারপর কি বুঝে কি ভেবে বলল যে হ্যাঁ। রিদি বিস্ময় নিয়ে তাকালো আর বলল, সত্যি? ওহি মিনমিন করে বলল, একবার কষ্ট পেয়েছি রিদি আপু, দ্বিতীয়বার একই কষ্ট সামলাতে পারবো না রিদি আপু। উনি অন্য কাউকে বিয়ে করবেন এটা আবারও মানতে পারবো না আমি, কষ্ট হবে। রিদি বিজ্ঞের মতো করে বলল এবারে, ঠিক আছে, শুধু হাই বলবি তাহলে, কিন্তু ওই ব্যাটার হাত ধরে এক্ষুনি নাচতে নাচতে বিয়েটা করে ফেলিস না। রিদি আর ওহির আরও কিছুটা সময় কথা হলো। ওদিকে ওহির বাবার সাথেও সাদিদ আর ওর বাবার কথা হলো অনেকটা সময়। তারপর কি বুঝেই তার বাবা তার কাছে এলো, দরজায় দাঁড়িয়েই বলল, আম্মু, তোমার সাথে কথা ছিল আমার। হুম, বলো আব্বু। রিদি পরিস্থিতি বুঝে বলল, আমি যাই আঙ্কেল, আপনারা কথা বলুন। এটুকু বলেই রিদি চলে গেল। ওহির বাবা এবার ভেতরে এলো, মেয়ের দিকে চেয়ে ছোট শ্বাস ফেলে বলল, সাদিদ, যতদূর আমি জানি ও তোমায় পাগলের মতো চায়। আমি চেয়েছিলাম এই ছেলেটাকে তোমার জন্য পছন্দ করতে, কিন্তু কিন্তু তার বাবা এবারে তার দ্বিধান্বিত চাহনির দিকে তাকালো। কিছুক্ষণ পর প্রশ্ন ছুড়ল, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? ওই চুপ থাকে, উত্তর করে না। তার বাবা আবারও বলল, অন্য কাউকে পছন্দ করলে আমায় বলতে পারো, সমস্যা হবে না আম্মু। ওই এবারে মাথা নাড়িয়ে বলল, না। সাদিদ বলল তুমি নাকি বলেছো তোমার অন্য কাউকে পছন্দ। ওই মিনমিন করে বলল, আমি বলিনি, রিদি আপু বলেছে আব্বু। আমার মনে হতো তুমি ওকে পছন্দ করতে, সে অনুযায়ী সাদিদ অন্য কাউকে বিয়ে করলে তুমি কষ্ট পাবে না। ওই এবারেও নীরব থাকে, তারপর কিছুটা সময় নিয়ে মাথা নেড়ে বলে, পারবো আব্বু। ওদেরকে বারবার না বলতে খারাপ লাগছে। আগের 2 বার তোমায় জানাইনি, তবে এবার জানিয়েছি, কারণ এবার আমি হ্যাঁ বলতে চাইছিলাম বোধহয়, কিন্তু ওরা বলছিল বিয়ের পরপরই সংসার। তুমি এত অল্প সময়ে তা পারবে না বললেই না সিদ্ধান্ত নিয়েছি। এখন আবার মনে হচ্ছে হ্যাঁ বলা উচিত। তুমি কি হ্যাঁ বলাতে খুশি হবে নাকি না বলাতে? ওহি কিছুক্ষণ নীরব থেকে জানালো, হ্যাঁ বললে সমস্যা নেই আব্বু। ঠিক আছে। ওহি আবারও বলল, সাদ ভাইয়ের সাথে কিছু কথা বলবো আব্বু, বলতে পারবো? কেন পারবে না, যাও। ওই উত্তর শুনে মাথা নাড়ে, পা বাড়িয়ে বাইরে গেল বাবার সঙ্গে। তারপর বাবাই বলল কিছু কথা বলে নিতে। সাদিদ প্রথমে ভ্রু কুচকে নিল কথা বলাতে। পর মুহূর্তে বরাবরের মতো গম্ভীর মুখ করে এগোলো ওহির সাথে। ওই ছোট শ্বাস ফেলে শুকনো ঢোক গিলল, আগ বাড়িয়ে বলল, আমার উত্তরটা শোনা বাকি থাকলো তো সাদ ভাইয়া, জিজ্ঞেস করুন। সাদিদ এবার ভ্রু বাঁকিয়ে বলল,
কয়েক মিনিটে তোর উত্তর নিশ্চয়ই না থেকে হ্যাঁ হয়ে যাবে না ওহি? তবে হ্যাঁ হতেও বেশি সময় লাগবে না, আমি শিওর। ওহি প্রথমেই জিজ্ঞাসা করলো এবারে। আপনি অন্য কাউকে বিয়ে করছেন সাদ ভাইয়া? কেন? তুই এঙ্গেজড হলে আমিও ম্যারিড হতে পারি, সমস্যা কি? আমি এঙ্গেজড না হলে কি আপনি ওই নিনি নামের মেয়েটিকে বিয়ে করবেন না? সাদিদ বামরু উঠিয়ে বলল। করলে সমস্যা হবে তোর? ওহি নীরব, অনেকটা সময় পর উসখুস করে জানালো। আমি এঙ্গেজড না, হৃদয় আপু মিথ্যে বলেছে আপনাকে। সাদিদের হুট করে কেমন যেন হাসি এলো মনে মনে, তবুও ভ্রু নাচিয়ে ওহির দিকে চেয়ে থেকে বলল। তাই নাকি? ওহি তাকায়, অনেকটা সময় চুপ করে তাকিয়ে থেকে বলে। তুমি বললে না আমার অপশন কেবল তুমি, হয় তোমাকে চুজ করব, না হয় তোমাকেই চুজ করব। আমি আসলে বহু বছর ধরে তোমাকেই চুজ করে বসে আছি, এরপর থেকে আর কাউকে চুজ করতে পারিনি। উত্তরটা সাদিদের মন ফুরফুরে করে দেওয়ার জন্য যথেষ্ট। তার খুশি খুশি লাগছে, খুব মনে ফুরফুরেও লাগছে। কি সুন্দর একটা অনুভূতি বুক চেপে সে গম্ভীর স্বরে বলল। তাহলে তাসিনকে? ওর কেন এতটা অধিকার বোধ তোর ওপর? তাসিন? কে? ওহি উত্তর করলো নরম গলায়। ফ্রেন্ড। ফের ভ্রু বাঁকালো সাদিদ আর বলল। তোর ভাই কেন দুলাভাই ডাকলো ওকে? জানি না, অহন প্রায়ই ডাকে। ভালো। ওহি আবারও চুপ থাকলো, কথা খুঁজে পায় না যেন। তারপর অনেক সময় পর সে সাদিদের দিকে চেয়ে বলল। উত্তরটা হ্যাঁ হলেও বিয়েটা এখনই না হলে ভালো নয় সাদ ভাইয়া। সাদিদ ভ্রু কুঁচকে বলল। কেন? ওহি মিনমিন করে বলল। আমি সংসারে কিচ্ছু জানি না সাদ ভাইয়া, তবে তোমার সাথে সংসার করার আমার অনেক শখ। তুমি নিশ্চয়ই সংসারে কিচ্ছু জানি না বলে নাকের ডগায় রাগ ফুসবে। সাদ শান্ত দৃষ্টিতেই তাকালো, গম্ভীর আওয়াজে উত্তর করলো ও। না, আমাকে বুঝলেই চলবে। ওহি বোকার মতো আবারও বলল। যদি বুঝে উঠতে না পারি তোমাকে, আমি তো বোকা। তাহলে বোকা থেকে চালাক হতে হবে। বিয়ের পর স্বামীর মন বোঝা তোর প্রধান কাজ। না বুঝলে তুমি সব সময়ের মতো ফুসফুস করে রাগ তুলবে, সে ছোটবেলার মতো রাগ করবে। সাদিদ উত্তর করলো। কথার অবাধ্য হলে করব। ওহি সেই দিনই বাসা ছেড়ে ফের ফিরে গেল ভাড়া বাসায়। হৃদি হৈমি সব মোটামুটিভাবেই সময় গেল তার, প্রায় 6 মাস। 6 মাস কাটলো এমনি এমনি। অথচ সেদিনের পর সাদিদের সাথে আর কথা হলো না তার। নীরবে আগের মতোই সোশ্যাল মিডিয়ায় ফলো করছে কেবল মানুষটাকে, আর মাঝে মধ্যে হৈমির থেকে খোঁজ পেয়েছে, এইটুকুই। তারপর হুট করেই 6 মাস পর একদিন ওহি ভার্সিটি থেকে বাসায় ফিরছিল, সাথে অবশ্য তাসিন হৈমিও ছিল। কিছুটা পথ হেঁটে যাওয়ার পর আচমকাই ওদের সামনে এসে একটা বাইক থামলো। প্রথম দফায় তিনজনই চমকালেও পর মুহূর্তে সামলে নেয়। ওহি তাকিয়ে দেখে কেবল সাদিদ নাকি আবিদ। বোঝার জন্য ফালফাল করে চাইতেই সাদিদের নাকের ডগা লালচে পারল এটা সাদিদ। কয়েক মাস পর এভাবে দেখা পেয়ে প্রথম দফায় ড্যাব ড্যাব করে তাকিয়ে পর মুহূর্তে নজর সরায় সে। সাদিদ তখন কেবল শুধালো। উঠে বস, বেশি সময় নেই আমার হাতে। ওহি মাথা নাড়ালো, কেমন যেন বাধ্য মেয়ের মতো। একবার হৈমি আর তাসিনের দিকে তাকালো না, উঠে বসে। সাদিদ ফের বলল। কি হলো? উঠতে বললাম তো তোকে। ওহি এবারে উত্তর করলো। উঠছি। এইটুকু বলেই সে উঠল। ঠিক পর মুহূর্তে সাদিদ বাইক স্টার্ট করলো। হৈমি আর তাসিনের সাথে একটা শব্দ পর্যন্ত বলার প্রয়োজন বোধ করলো না। হৈমি আর তাসিন অবশ্য সাদিদের এহেন আচরণের পেছনে ফালফাল করে তাকিয়ে থাকে কেবল। ওই বাইকে বসলেও বেশ দূরত্ব রাখলোই দুজনের মাঝে। হাত চেপে ধরবে ভেবেও ধরল না। সাদিদ একবার মিররের দিকে তাকিয়ে দেখলো, ভ্রু বাঁকিয়ে বলল। এতটা সময় আসতে চালিয়েছি, এখন গতি বাড়ালে তুই যদি মাঝ রাস্তায় পড়ে যাস তাহলে আমি তোকে ওভাবেই মাঝ রাস্তায় ফেলে চলে যাব ওহি। ওই ভয় নিয়ে তাকায়, পড়ে গেলে তাকে ফেলে চলে যাবে। কি নির্দয় লোক রে বাবা, একটু মায়াও দয়াও নেই। সাদিদ ফের আবারও বলল। ধর আমায়, ধরে বসলে পড়বি না। ওহি এবারেও তাকিয়ে থাকলো, কিন্তু ধরল না। সাদিদ আবারও ভ্রু কুচকে বলল। আমার জায়গায় ওই তাসিন থাকলে তুই ধরে বসতি? আমি বলে বসছিস না, রাইট? ওই ছোট শ্বাস ফেলে, হাত এগিয়ে সাদিদের কাঁধ আঁকড়ে ধরে। সাদিদের চুলগুলো ঘন গাঢ়। ওহি পেছন থেকেই ঘন চুলে তাকিয়ে বলে। তাসিন কেবল আমার ফ্রেন্ড সাদ ভাইয়া, বিশ্বাস না হলে হৈমিকেও জিজ্ঞেস করতে পারেন। কিন্তু আমি শিওর ও তোকে ফ্রেন্ড হিসেবে দেখে না।
আপনার ভুল ধারণা হয়তো। ও সত্যি আমার খুব ভালো ফ্রেন্ড, অন্য চোখে দেখার প্রশ্নই ওঠে না। আমি ওকে খুবই বিশ্বাস করি। সাদিদ ভ্রু বাঁকায়। হঠাৎই বাইক থামালো রাস্তার এক সাইড করে। অতঃপর ঘাড় ঘুরিয়ে ওহির দিকে তাকালো। চোখ ছোট ছোট করে দাঁতের দাঁত চেপে সে শুধু শুধালো। ও খুব ভালো ফ্রেন্ড, খুব বিশ্বাস করিস? সাদিদ রাগ ভঙ্গিতে বলেনি কথাগুলো, তবুও স্পষ্ট টের পাওয়া গেল সে কথাগুলো রেগেই বলেছে। ওই তাকে ছোট শ্বাস টেনে কিছু বলতে নিতেই সাদিদ বলল, বাইক থেকে নাম। এভাবে মাঝ রাস্তায় নামবো কোন কারণে? কারণ মাঝ রাস্তা থেকে নিয়ে যাওয়ার জন্য তোর বিশ্বস্ত ফ্রেন্ড আছে, নেমে যা। ওই চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে, নামে না, উত্তর করে শুধু, আপনিও বিশ্বস্ত। বিশ্বাস না করলে আপনার সাথে সাথে একা একা চলে আসতাম না। সাদিদ ভ্রু বাঁকিয়ে বলল, তো এসে কি খুব মহান কাজ করেছিস? আমার এখন তোর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আসার জন্য। ওই ছোট শ্বাস টানলো, সাদিদের দিকে তাকিয়ে থেকে শুধালো, তুমি কি সব সময় এমন রেগে থাকো সাদ ভাই? সাদিদ নিজেই নিজেকে প্রশ্নটা করলো, আসলেই কি সব সময় রেগে থাকে সে? অথচ একটু আগেও ওহির ভাই অহনের সাথে ভালো রকম আড্ডা দিয়ে এসেছে ও। আবিদের সাথেও একটা ধস্তাধস্তি মারপিট করে এসেছে, তখন তো রাগ হয়নি। সে উত্তর করলো, আজকাল তোকে দেখলেই আমার রাগ লাগছে। ওহে কেমন করে যেন তাকায়। তাকে দেখলেই কেন রাগ লাগবে এই পুরুষটার? সবসময় কি এমন রাগটাই দেখাবে তাহলে তাকে? ওহে মায়া চাহনিতে তাকে হুট করেই বলে উঠল, তাহলে কি আমি চলে যাব সাদ ভাইয়া? রাগ লাগবে না আর? সাদিদ এখনও ভ্রু বাঁকিয়ে তাকিয়ে থাকে, দৃষ্টি যেন স্পষ্ট বলছে, নেমে দেখো কেবল। সাদিদ সামনের দিকে ফিরল এবার। ওহি আবারও বলল, নেমে যাব সাদ ভাইয়া? তোর ইচ্ছে। ওই উত্তর না পেয়ে নামবে কি নামবে না দ্বিধায় ভুগল। আবারও ফালফাল করে তাকিয়ে বলল, বাইক কি চালাবেন না? সাদিদের স্পষ্ট উত্তর, না। ওহি এবারে সে বাচ্চাকালের মতো করেই ভয় ভয় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তাসিনের সাথে কম মেশার চেষ্টা করব। আমি সরি এর জন্য, সত্যিই সরি। আর হবে না। সাদিদ তবুও কিছুক্ষণ চুপ থাকলো। পর মুহূর্তে কেন জানি হেসে ফেললো ওহির আড়ালে। বাইকটা হুট করেই স্টার্ট দিল ও। আকস্মিক বাইক স্টার্ট দেওয়ায় ওই কিছুটা ভয় পেয়েই গেল। সাদিদের কাঁধের দিকটায় খামচে ধরলো যেন। ওইকে নিয়ে মোটামুটি 4 ঘন্টা সময় লাগিয়ে এক গাদা কেনাকাটা করলো সাদিদ, নিজের জন্য এবং ওহিরও জন্য। ওই ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে কেবল হ্যাঁ না করেই যাচ্ছিল যেন। অবশেষে শেষ মুহূর্তে এসে প্রশ্ন ছুড়ল সে, সাদ ভাইয়া, আমরা এত কেনাকাটা কেন করলাম? লেহেঙ্গা, শাড়ি এইসব কেনার অর্থ কি? সাদিদ ফোঁস করে শ্বাস ফেলে তাকায়, উত্তরে বলে, 6 মাস টাইম এনাফ না তোর সংসার সম্পর্কে জানার জন্য? বিয়ে নিয়ে নিশ্চয়ই সব জেনে বুঝে নিয়েছিস ওহি। এখন আর কোনো সমস্যা নেই নিশ্চয়ই তোর? ওহি আগের মতোই তাকিয়ে থাকে। বিয়ে? কেমন যেন শীতল অনুভূতি ছুঁয়ে গেল মনে হলো ওর। এই মানুষটাকে বিয়ে করবে? সত্যি এই মানুষটার সাথেই তার বিয়ে হচ্ছে? অবিশ্বাস্য। এই অনুভূতিতে তার আনন্দ আনন্দ লাগে যেন, আবারও কেমন অস্বস্তি আর ভয়ও হচ্ছে। সে তো সত্যি এই 6 মাসে সংসার সম্পর্কে কিছুই শেখেনি। নিরাশ চাহনিতে বলল, আপনি তো বলেননি 6 মাস পর বিয়ে করবেন। তাহলে সংসার সম্পর্কে সব জেনে নিতাম। সমস্যা নেই, না জানলে আমি জানিয়ে দিব। আই থিঙ্ক আমি সব জানি। শেষের বাক্যটা সাদিদ কিছুটা হেসেই বলল। সাদিদকে ওই খুব একটা হাসতে দেখেনি, কেমন যেন রাগ রাগ সব সময়। এখন হাসতে দেখে সে তাকায় মুগ্ধ চাহনিতে আর হেসেও বলে, আমি তো আরো ভেবেছিলাম আপনি আমার বিষয়টা ভুলে নিনিকে বিয়ে করে নিচ্ছেন। সাদিদের হাসি হাসি মুখটা আবার কেমন একটা হলো। ওই দিকে চেয়ে উত্তর করলো, তোকে যখন এত বছরেও ভুলতে পারিনি, তখন এই 6 মাসে ভুলে যাব এটা ভাবা বোকা মৌহি। ওই চুপ থাকে, কিছুক্ষণ পর আবারও বলে, বিয়ের সিদ্ধান্ত পরিবার থেকে নিয়েছে? আব্বু আম্মু তো কিচ্ছু বললো না। না নিলে কি করবি না বিয়ে আমাকে? করব। সাদিদ হেসে বলে, অতটা সাহস তোর মধ্যে দেখি না আমি। ওহির এর বিরোধিতা করে দ্রুতই বলে ওঠে, কেন? আমি সত্যি আপনাকে ভালোবাসি। এই সাহসটা আমি করতে পারবো অবশ্যই। সাদিদ ঠোঁট কামড়ে হেসে বলে, ভালো তো, আমিও দেখি আবির আঙ্কেলের পুতুলের মতো মেয়ের কত সাহস। চল এক্ষুনি গিয়ে বিয়েটা করে ফেলি। ওহি মুহূর্তেই বলে উঠল, বিয়েটা আমি পারিবারিকভাবেই করবো সাদ ভাইয়া। আমার বিশ্বাস আছে আব্বু আম্মুর প্রতি। ওনারা আমায় বুঝবেন।
কেন জেনে বুঝে শুধু শুধু তাদের কষ্ট দিয়ে নতুন জীবন শুরু করব বলুন? ওনাদের কষ্ট না দিয়েই শুরু কর তাহলে। একটু বলেই সাদিদ বাইকে চেপে বসল। ওহির ওঠার জন্য বলতে ওহিও উঠল আর শুধালো। রাগ করলে তুমি? সাদিদ বাইকের মিররে তাকিয়ে ওহির মুখটা দেখে বলল, না, তবে তোর কখনো আপনি কখনো তুমিটা কিসের উপর নির্ভর করে ঠিক বুঝলাম না। ওহি এবারে আর উত্তর করে না। সে নিজে জানে না কখন তুমি বলে কখন আপনিও বলে, মিক্স হয়ে যাচ্ছে অনেকটা। সাদিদ ফুস করে শ্বাস টেনে বলে, আবিদি জিতে গেল, দুইবার বিয়ে করে নিয়েছে অলরেডি, আমি পিছিয়ে গেলাম। ওহি আগ্রহ নিয়ে তাকায়, সঙ্গে সঙ্গেই বলে, হৈমি ছাড়া আর কাকে বিয়ে করেছে? হৈমির আগেও একবার বিয়ে করেছে। আমি দেখেছিলাম আদ ভাইয়ার আইডিতে ম্যারিড স্ট্যাটাস। মনে মনে এই প্রশ্নটা ছিল। সাদিদ চাপা হেসে উত্তর দিল, হৈমিকেই ওরা পারিবারিকভাবে বিয়ের বছরখানেক আগেই বিয়ে করে নিয়েছিল। ওহি বোকার মতো চেয়ে থাকে। হৈমিকে বিয়ে করছে, অথচ তারা এতদিন হৈমির সাথে থেকেও বুঝলো না। হৈমি, আমরা বুঝলামই না এতগুলো দিন। হৃদয় আপু আর আমি কি বোকা? বুঝলামই না। বোকাই তো, বুদ্ধির চিঠে ফোটাও তো নেই তোর মাঝে। ওই আবারও শুধালো, বুদ্ধির ছিটে ফোটা নেই, বুদ্ধিহীন আমি? অবশ্যই, সে ছোটবেলা থেকেই তুই বুদ্ধিহীন। ওহি আর কিছু বলে না, কেমন মুখ ফুলিয়ে রাখে চুপ থেকে। তার বুদ্ধি নেই, সত্যিই তো বুদ্ধি নেই। তাকে বুদ্ধিহীন বলতে পারলো এভাবে? অনেকটা সময় পার হবার পর বাইক এসে থামলো একদম ওই বাসার সামনে, যেটা ওর নিজের বাসা। যদিও আজ তার বাসায় ফেরার কথা ছিল না। ওই চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, সোজা এখানে? তোকে এখানে আজকে এমনিতেই আসতে হতো, বাস জার্নি না করে আমি এনে দিলাম। তোর তো খুশি হওয়া উচিত। ওহি আবারও বলল, কেন আসতে হতো? বিয়ে কি আজই? সাদিদ হেসেই ফেললো এবার বলল, না। ওহির মুখে তখনও আগের ফোলা মনে হলো যেন। বোধহয় রাগ করেছে তাকে বুদ্ধিহীন বলাতে। ওই ফের বলল, কোন দিন তাহলে? তাদের ঠোঁট চেপে হাসে, ভ্রু উছিয়ে বলে, খুব আগ্রহ দেখছি তোর। কৌতূহল। সাদিদ ফের হেসে বলল, তোর বাপ মা বলবে কবে বিয়ে, ভেতরে যা। একদম হুট করেই ওহির বিয়ের ডেটটা রাখা হলো। তার বাবা মা অবশ্য তাকে জিজ্ঞাসা করেছে এই নিয়ে। ওহির কেমন স্বপ্ন স্বপ্ন লাগে সব যেন। হুট করেই তার সাদ ভাইয়ার আগমন, হুট করেই হৈমির বিয়েতে দেখা, তারপর হুট করেই বিয়ের প্রস্তাব, এবং অবশেষে বিয়ে। ওহির এই সুখ সুখ অনুভূতির মাঝেই সে টের পেল তার বিয়ে হতে আর মাত্র 2 দিন বাকি। বাবা মা খুব ব্যস্ততায় বিয়ের আয়োজন নিয়ে, অথচ তার সুখ সুখ লাগছে। কোনো ব্যস্ততা অস্থিরতা কিছুই কাজ করছে না। ওই বাইরে তাকায়, সন্ধ্যা ঘনিয়ে রাত হয়েছে। হৈমি, আবিদ, সাদিদ, অহন, আহিরা সবাই বের হয়ে আরও কিছু কেনাকাটা করতে। ওহি তাই তৈরি হয়েছে লাল রঙের একটা শাড়ি পরেই, চুলগুলো খোলা রেখেছে ইচ্ছা করেই, চোখে গাঢ় কালো কাজল। প্রিয় পুরুষের সাথে যাবে বলেই বোধহয় ওই আজ সময় নিয়েই আজ সাজগোজ করেছে। মায়ের থেকে আবদার করে শাড়ি পরেছে। ওই দীর্ঘ প্রতীক্ষা নিয়ে বার কয়েক জানলার দিকে তাকিয়ে পরক্ষণে সে সময় দেখে। আসছে না কেন? সাদিদের সাথে 3 দিন হলো যোগাযোগ হয়নি তার আর। সেদিন যে বাইক থেকে নামিয়ে গেল ওইটুকুই। এছাড়াও বলতে গেলে সাদিদের সাথে তার ফোনে যোগাযোগ হয়নি এতগুলো দিনে। অথচ এই প্রথমবারের মতো তার ফোন আননোন নাম্বার থেকে কল করা মানুষটা হলো সাদিদ। ওহি ফোন তুলতেই ওপাশ থেকে সুপুরুষটা বলল, জানালা দিয়ে কি দেখছিস ওভাবে? আশ্চর্য, নিচে আয়। ওই কণ্ঠটা আর কথার ধরন শুনেই বুঝলো মানুষটা কে। ওই আকস্মিক নিচে তাকালো। হৈমিকে দেখা যাচ্ছে পেছনের সিটে, সামনে অবশ্য গাড়ির ভেতরে দেখা গেল সাদিদ আবিদকেও। ওহি তাকায়, ফোনে বলে, আসছি। উত্তরটা দেওয়া মাত্রই অহন এলো, হেসে বলল, তোর জামাইকে আমার পছন্দ হলো না রে আপু। এর থেকে ভালো হতো তাসেন ভাই দুলাভাই হলে। কি একটা তারছেড়া বর খুঁজলি, বাইরে অপেক্ষা করছে, চল এখন। ওই তাড়াহুড়ো কল রাখেনি। ওপাশ থেকে সাদিদও স্পষ্ট শুনে কথাগুলো, অথচ ওই খেয়ালই নেই তা। ওই ভাইয়ের কথা শুনে ভ্রু কুচকালো। অহনসহ যেতে যেতে বলল, কেন? কি করেছে উনি? সারাক্ষণ রাগ নিয়ে থাকে এই বেটা। তুই কিভাবে থাকবি? তাসেন ভাই তো কত সফট বল। তোর উচিত তাসেন ভাইকে বিয়ে করা। ওই ছোট শ্বাস ফেললো এবারে। যেতে যেতে অহনের মাথায় আলতো করে একটা থাপ্পড় বসিয়ে বলল, তাসিন আমার ফ্রেন্ড, জানিস না অহন? কি সব আবোল তাবোল বকে চলেছিস? ওই ছেলে তোকে সুখে রাখবে না, আমি 100% শিওর।
তুই বেশি বুঝিস পাগল। অতঃপর একটু বলেই সে মায়ের কাছে গেল। বের হওয়ার বিষয়ে জানিয়ে ফের পা চালালো। ওখানে গিয়ে হাজির হতেই দেখলো সাদিদ নেমে গিয়েছে। ওই ভ্রু কুচকে বলল, নেমে পড়লেন কেন? সাদিদ আলগোছে ভাব দেখিয়ে উত্তর করলো, যেতে ইচ্ছে হচ্ছে না, তুই যাবি? এটা কেমন কথা? ওহির মা সকালেই বলেছে সাদিদ নাকি তাকে নিয়ে আরেকটু কেনাকাটা করবে, এই জন্যই বের হবে, অথচ এখন বলছে যেতে ইচ্ছে হচ্ছে না। ওই ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, যেতে ইচ্ছে করছে না মানে? আম্মু তো বললো আপনি সহই যাবেন বলেছিলেন। সাদিদের মুখে চোখে এবার কিছুটা রাগ ফুটে উঠেছে জানো, অথচ কথাতে সে রাগ না ফুটিয়ে সে বলল, তোর উচিত ছিল তোর ফ্রেন্ডদের ডাকা। কি যেন নাম ওর? তাসিন, রাইট? অহন কপাল কুচকায়। কেন জানি তার এই রাগ রাগ হয়ে কথা বলা ছেলেটাকে পছন্দ হয়নি বোনের জন্য। ভ্রু নাচিয়ে সে বলল, হ্যাঁ তো? সাদিদ এবার সরাসরি প্রশ্ন ছুড়ল, তোমার আমাকে পছন্দ নয় কেন? আমায় তো এখনও দুলাভাই বলে ডাকুনি। তোমার আপুই নিষেধ করেছে নাকি? এবারে ওহি উত্তর করলো। বুঝে উঠল সাদিদ হঠাৎ এইসব আবল তাবল কথা বলছে কেন। একটু আগেই অহন যা বললো তা জেনেছে ও, কিন্তু কিভাবে? এটা সম্ভব নাকি? ওহি দ্রুতই বলল, আমি কেন নিষেধ করব? আপনি সম্পর্কেও দুলাভাই হবেন, তো দুলাভাই ডাকবে আপনাকে, নিষেধ করব কেন? সাদিদ উত্তর করে না। কিছুটা সময় চুপ থেকে মোবাইল স্ক্রিনে চাইল, অতবার ব্যস্ত ভঙ্গিতে ও বলল, আবিদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব, সবাই মিলে কেনাকাটা করে নিস, আমার একটু কাজ আছে। ওহির এবার হুট করেই কান্না আসে। সে ভীষণ শখ করেই সেজেছিল আজ, খুব ইচ্ছা করেই প্রিয় পুরুষের নজর কাড়ার জন্য শাড়ি পরেছে, চোখে কাজলও দিয়েছে, অথচ হলো কি? সেই মানুষটা একবারও কি পরখ করে দেখলো না তাকে? ওহির কান্না পায় খুব, চোখ টলমল করে ওঠে। কিছুটা সময় চুপ থেকে সাদিদের পিছু পিছু গিয়ে বলল, আমি তো কিছু করিনি, শুধু শুধু রাগ দেখাচ্ছেন। আমি সত্যিই কিছু করিনি। একটু আগেও তো ভালোভাবে কথা বললেন, এখন কি হলো? চলে যাচ্ছেন কেন? সাদিদ তাকালো মেয়েটার দিকে। কণ্ঠ, কথা এবং চাহনি স্পষ্টভাবে প্রমাণ দিচ্ছে যে মেয়েটার কান্না পাচ্ছে। সাদিদ তাকায়, ঠোঁট চেপে দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলে, রাগ দেখাচ্ছি না, আমায় সত্যি যেতে হচ্ছে না। আবি তখন গাড়ি থেকে মাথা বের করে দেখে, অহনকে ডেকে নিয়ে বলে, অহন উঠে পড়তো, ওরা আসুক ওদের মতো। অহন তাকিয়ে বোনকে দেখছিল। ছোট হলেও সে বোনকে বেশ ভাবেই বোঝে। বোনের যে চোখ টলমল করছে তা স্পষ্টই বুঝতে পারল সে। সেই জন্যই তো বোনের কাছে গিয়ে শান্ত গলায় বলে এলো, তোর সাথে কিছু করলে আমায় বলবি, বুঝলি? সঙ্গে সঙ্গে কল দিবি। বোন দিচ্ছি ভালো কথা, এখন থেকে এমন রাগ দেখালে কিন্তু দিব না। শেষ বাক্যটা অহন সাদিদের দিকে তাকিয়েই বলল, বলে চলে গেল। মুহূর্তে গাড়িতে গিয়ে বসলো। অতপর আবিদ, হৈমি আর অহনও চলে গেল। পরে রইল ওহি আর সাদিদি। ওহি তখনও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, এমন রাগ পুষছেন কেন? বলুন না কি করেছি। সাদিদ নিজের রাগ শান্ত করার খুব করে চেষ্টা করছে। সে জানে ওই কিছুই করেনি, ওই নির্দোষ, তবুও রাগ হচ্ছে, অযথা রাগ হচ্ছে। সাদিদ কয়েকবার শ্বাস ফেলে নরম গলায় বোঝানোর ন্যায় বলল, কিচ্ছু করিসনি, আমার অযথাই রাগ হচ্ছে। তোর উচিত এখন আমার থেকে দূরে থাকা। রেগে গেলে আমি খুব একটা ভালো আচরণ করি না। ওই বাচ্চাদের মতোই অভিমান করে যেন বলল, তুমি তো এমনিতেও খুব একটা ভালো আচরণ আমার সাথে করছো না সাদ ভাইয়া। তোমার সাথে দেখার শুরু থেকেই আমি তোমার রাগই দেখে আসছি। আমি তোকে সুখী রাখতে পারবো না। আমি বেশি রুড, বেশি রাগী। আমি তোর জন্য পারফেক্ট নই ওহি। আমার চোখে আপনিই পারফেক্ট, আমার অনেককালের প্রিয় আপনি। আপনি জানেন আমি আপনাকে হারানোর ভয়ে কতটা কষ্ট পেয়েছিলাম, কান্না করেছি কত সময়, কতদিন। আপনি আমার জন্য পারফেক্ট না হলে নিশ্চয়ই কষ্ট পেতাম না আমি। তুই যদি বলতে আমি পারফেক্ট না, তবুও আমি তোকেই বিয়ে করতাম ওহি। পারফেক্ট না হলেও বিয়ে করতাম। তোর ভাইকে বুঝিয়ে দিবি আমি তোর জন্য পারফেক্ট, আর কেউ না, বুঝলি? বলবো। সাদিদ এবার নিঃশব্দে হাসে। ওই সেই বাধ্যগত ছোট ওহি আছে যেন। বলল, মেজাজ খারাপ, তোর কেনাকাটা আর হচ্ছে না রে আজ। খুবই সরি এর জন্য। ওহির হলুদ অনুষ্ঠান শেষ হলো প্রায় রাত 2:30তেই। ও ভালোভাবে ফ্রেশ হয়ে ফ্রি হয়ে রুমে এলো।
আর একটা রাত, আর কয়েকটা ঘন্টা, এরপর সুন্দর একটা প্রভাত, সুন্দর একটা সূচনা, আর একটা দিন পরেই ওহির বিয়ে। অথচ যে তার বর হবে তার খবরই নেই। একটা পুরো হলুদ অনুষ্ঠান গেল, সাদিদের সাথে তার একটা ছোট মেসেজও আদান প্রদান হলো না। ওই ছোট শ্বাস টেনে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে, বুকের ভেতরে চাপা অস্থিরতা, আনন্দ আর সুখ। আর একটা দিনের পর সে সাদিদ আহসানের বউ হবে, তার প্রিয় পুরুষের সাথে সংসার বোনার স্বপ্ন পূরণ হবে। ওই চোখে ঘুম নেই, বার কয়েক এপাশ ওপাশ করে সে চাপা অস্থিরতা নিয়ে উঠে বসে। বাইরে তখন অল্প বর্ষণ। ওই চোখ মিনমিন করে বিছানা ছেড়ে উঠতেই মোবাইল ভাইব্রেট হলো, মেসেজ টোন। দ্রুত মোবাইলটা নিয়ে মেসেজ দেখতে গিয়েই চোখ পড়ল। ওহি, একবার নিচে আয়, বৃষ্টিতে ভিজে গেলাম। সাদিদ কয়েক মিনিট আগে মেসেজ দিয়েছে, যা চোখে পড়লো মাত্রই ওহির। ওই ছোট শ্বাস টানে, নিশ্চয়ই এখন যাবে না বলবে, লোকটার নাকের ডগায় রাগ ঝুলিয়ে রাখবে। তাছাড়া ওহির ইচ্ছে এই পুরুষটাকে বিয়ের আগে আরও একবার দেখার, কথা বলার। তাই জানলা দিয়ে একবার লোকটাকে দেখে নিয়েই গুটি গুটি পায়ে পা এগোলো। বাগানের কাছটায় গিয়ে সাদিদকে দেখে সামনে যেতেই সাদিদ তাকালো। পরনে হলুদ রঙের সুতির সাদামাটা একটা শাড়ি, চুলগুলো এলোমেলো ঠেকেছে, মুখে সাজ নেই। অথচ এই সাজবিহীন ওহিকেই একটা পিনপতন হলুদ শাড়িতে কি চমৎকার নাই লাগছে, যেমন সেদিন লাল শাড়িতেও লেগেছিল। সাদিদ নিঃশব্দেই হাসে, তাকিয়ে দেখে হুট করেই হেসে বলে, তোকে সুন্দর লাগছে ওহি। ওহি ফ্যাল করে তাকায়। একটু পথ আস্তে আস্তে প্রায় ভিজে গিয়েছে। সাদিদও ভেজা, পোশাক আশাক চুপসে আছে শরীরের সাথে। সে অস্পষ্ট আওয়াজে বলে, সাদিদ এসেছিল ওহির সাথে সেদিনকার সেই চলে যাওয়া অভিমান মিটিয়ে নিয়েতে। কিছু কেনাকাটা করেছিল সে নিজে তা দিতে এবং ওহিকে দেখতে। অতঃপর মনে হলো কিছুটা প্রশংসা করা অন্যায় নয়। নিঃশব্দে হেসেই ফের বলল, তোকে সেদিন বলা হয়নি ওহি, তোকে শাড়িতে সুন্দর দেখাচ্ছিল। আমার ইচ্ছে হচ্ছিল আবির আঙ্কেলের পুতুলের মতো মেয়েটার দিকে তাকিয়েই থাকতে সারাটাক্ষণ, যেমনটা এখন তাকিয়ে আছি। ওহি তাকালো না এবারে, নজর সরালো। শিরশিরে এক অনুভূতি ছুঁয়ে গেল যেন। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, বাসায় যে এবারে? না। ওহিও মাথা নাড়িয়ে বাধ্য মেয়ের মতো বলল, ঠিক আছে। সাদিদ হাসে কেবল, ফের ভেবে বলে, চলে যা, থাকলে আমার বুকের ভেতরটা ঝড়টা বেশি সময় চলবে। ওহি তাকালো আর বলল, আমি থাকলে তোমার বুকের ভেতর ঝড় চলবে সাদ ভাইয়া? ওহির বোকার মতো প্রশ্ন শুনে সাদিদ হাসলই কেবল। সাদিদের চুলগুলো প্রায় ভেজা তখন। ভেজা চুলগুলো পেছনে ঠেলে সে ঝুঁকে ওহির কানে ফিস ফিস করে বলল, আবির আঙ্কেলের পুতুলের মতো মেয়েটা থাকলে আজকাল আমার বুকের ভেতর ঝড়ই চলে। কেন তা জানি না। ওহি এবার নিজের বোকামো ছেড়ে আচমকাই বুঝে গেল যেন সব। এতটা কাছে সাদিদ এবং তার কথা শুনে কেমন যেন শিহরণ বইল সর্বাঙ্গে। ঠোঁট চেপে রেখে দ্রুত অন্যদিকে ফিরে সে হাঁটা ধরল। সাদিদ হাসে, পেছন থেকে বলে, তোর জন্য অনেক কিছু আনা হয়েছিল, দেওয়া হলো না। যদিও বিয়ের পর ওসব পেয়ে যাবি আমার রুমে এমনিতেই। বিয়ের পর মুহূর্তেই যখন ওহিকে নিয়ে যাওয়ার সময় হলো, তখন থেকেই ওহি কে যেন কান্না চুলল। গাড়িতে ওঠানোর পরও একাধারে কাঁদছেই মেয়েটা। সাদিদ দেখছিল কেবল, অপেক্ষা করছিল মেয়েটাকে একা পাওয়ার। অতঃপর গাড়িতে একা পেয়ে সে সর্বপ্রথম শুধালো, তুই না আমার জন্য কান্না করেছিলি, তবে এখন কেন কান্না করছিস? রেখে চলে যাব তোকে? ওই তবুও কাঁদে, কান্না ওর থামলো না। সাদিদ এবার গম্ভীর স্বরে বলল, কান্না থামা। ওই তবুও কাছে দেখে সাদিদ ধমক দিয়েই বলল, কি হলো, কান্না থামা। তোকে একবারের জন্য নিয়ে চলে যাচ্ছি না আমি, নিয়ে আসবো তুই যখন চাইবি তখনই। ওহির কান্না এবারে থামলো না, বরং আকস্মিক ধমকে কান্না আরও দ্বিগুণ বাড়ল। সাদিদের তো তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, আপনি খুব খারাপ সাদ ভাইয়া। সাদিদ এবার একটু নরম হলো না, বরং গম্ভীর একরকার স্বরে জানালো, এতদিন ভাইয়া ফাইয়া যা বলেছিস মেনে নিয়েছি ওহি, এখন আমার ওয়াইফ তুই। এসব ফাউ ফাউ সম্বোধনে ডাকবি না আর, মনে থাকবে? ওই এবারে যেন কান্না কমে এলো আচমকায়। তাকালো ওর দিকে, বাচ্চাদের মতো ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে বাধ্য মেয়ের মতো বলল, থাকবে। সাদিদ হাসে, ওহির মাথায় হাত বুলিয়ে বলে, এই তো পুতুলের মতো মেয়েটা ছোটবেলার মতো মাথা নাড়ায়। এবার কান্না থামা, চকলেট দিব।
তখন প্রায় রাত 12টা। ওহি অনেকটা সময় বিছানায় পুতুলের মতো বসে থাকলো, অথচ সাজিদের আসার নামগন্ধই নেই। এদিকে ওহি নার্ভাস, মুখ চোখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যেন ও নার্ভাস। প্রথমবারের মতো একটা পুরুষ মানুষের সাথে রুম শেয়ার, বিছানা শেয়ার, আরও কত কি বৈবাহিক সম্পর্ক, তাও আবার তারই প্রিয় পুরুষ। ওর গলা শুকিয়ে আসছে কেমন এইসব ভেবে ভেবে। অতপর একটা সময় পর সাদিদ এলো, খুব স্বাভাবিক গলায় জানতে চাইলো, এতটা সময় হলো, ঘুমাসনি কেন? ওই উত্তর করলো না। সাদিদ আবার বলল, তুই কি অপেক্ষা করছিলি আমার জন্য? ওই এবার বলল, না। করছিলি না, অথচ আজ আমার জন্যই অপেক্ষা করার কথা তোর। সাদিদ ভ্রু নাচিয়ে বলল, ওহির কি উত্তর করা উচিত বোঝে না যেন। এবারে বলল, না মানে করছিলাম। করছিলি, কিন্তু কেন? ওই এবার রাগ লাগে, ইচ্ছে করেই তাকে এভাবে ঘুরপাক খাইয়ে জিজ্ঞাসা করছে। ওই চোখ ছোট ছোট করে ছেয়ে বলল, তুমি কিন্তু আমায় গোলাচ্ছ, আমি এমনিতেই নার্ভাস ফিল করছি। সাদিদ মনে মনে হাসে। বিছানা বসেই ওর দিকে ঝুঁকল সে। মেয়েটার কপালে আসা চুল কানের পিছনে গুজে দিতে দিতেই ফের ভ্রু নাচিয়ে বলল, নার্ভাস ফিল করছিস, কিন্তু কেন? উত্তর এলো, এমনি। সাদিদ আবারও ওহির নজর আড়াল করে হাসলো ঠোঁট বাঁকিয়ে, আর বলল, তোর কথা আটকাচ্ছে ওহি, কেন? শরীর ঠিক না তোর? ঠিক। তাহলে? সাদিদ এমনভাবে কথা বলছে যেন সে কিছুই জানে না, কিচ্ছুটা না, এতটাই গভীর শান্ত স্বর তার, যেন সব যে সত্যি সত্যিই বলছে। ওই রাগ নিয়ে বলল, কিচ্ছু না, তুমি মুখ গম্ভীর রেখে মজা নিচ্ছ। আমি জানি আপনি ভেতরে যে বাইরে তা দেখান না, শুধু রাগটাই ভেতর বাহিরে সমানভাবে প্রকাশ পায়। সাদিদ এবার প্রকাশ্যেই হেসে ফেলল আর বলল, অনেক কিছুই বুঝেছিস তো, এখন কি ভেতরে যা রূপ বাইরেও সেই রূপই দেখাবো বল? নিজের কথায় ফের নিজেকেই ফাঁসিয়ে দিল যেন। ওই অস্ফুট আওয়াজে বলল, সাদিদ এবার ভ্রু উঁচু করে সিরিয়াস ভঙ্গিতে বলল, আই থিঙ্ক তুই এতটা সময় যেসব ভেবে নিয়ে নার্ভাস ফিল করছিলি সেসব ঘটলে তুই খুব একটা মাইন্ড করবি না, এগুলো স্বাভাবিক, রাইট? ওই উত্তর করে না, তবে ওর দিকে তাকিয়ে থাকে কেমন জানি। সাদিদও ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, ওভাবে বাচ্চা বাচ্চা পুতুলের মতো তাকাচ্ছিস কেন? আমার না বিশ্বাস হচ্ছে না আপনি আমার বর। আপনি ওভাবে তাকিয়ে হেসে কথা বলছেন। কেন? আমি তো ভেবেই নিয়েছিলাম আমি আপনাকে হারিয়ে ফেলেছিলাম, আপনি অন্য কারোর হয়ে গিয়েছিলেন ভেবে নিয়েছিলামই। আচ্ছা, আপনি যদি হৈমির বর হতেন তাহলে এইসব হৈমির সাথে বলতেন? আপনি হৈমিকে... সাদিদ ওহির এইসব আজব ভাবনা থামাতে মুখে আঙুল রাখলো আর শোধালো, মুখটা থামা ওহি, তোরই বর, তোকেই ভালোবাসবো। হৈমি আমার ভাইয়ের ওয়াইফ, ওকে এসব জীবনেও বলবো না নিশ্চয়ই। এখন প্লিজ তোর এসব চিন্তা বাদ দে। ওহির মুখটা চুপসে গেল আর বলল, সাদিদ এবারে মুখ এগোয়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার নিজের ওষ্ঠজোড়া চেপে ধরল ওহির কপালে। ওহি তখন প্রথমবারের মতো শিউরে উঠল যেন। সাদিদ ছাড়ল না, কপালে ওভাবেই ঠোঁট ছুঁয়ে রেখে দীর্ঘ আকাঙ্ক্ষার স্পর্শ পূর্ণ করে বলল, আমার হওয়ার জন্য ধন্যবাদ ওহি। ওই তখনও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো সাদিদের দিকে। সাদিদ হেসে ওহির আদরে বাচ্চার মতো মুখটায় চুমু দিল, ডান গালে কয়েক সেকেন্ড ঠোঁট ছুঁয়ে জানালো, আমায় ভালোবাসার জন্য ধন্যবাদ। এরপর ওষ্ঠ স্পর্শগুলো খুব একটা স্থির রইল না। ওহির পুতুলের মতো আদরে মুখটায় বিচরণ ঘটল। এক পর্যায়ে বলল, আমাকে তোর করে যাওয়ার জন্য ধন্যবাদ। সাদিদ এবার ঠোঁট এগোলো ওহির পাতলা ঠোঁট জোড়ায়। এক নিমিষেই উন্মাদের মতো দেখল নীল মেয়েটার অধর। অতপর অনেকটা সময় পর সে ঠোঁট জোড়ার উপরে নিজের রাজত্ব বিলীন করে সে ওইকে হাঁপাতে দেখল। সে হাঁপাতে থাকা মেয়েটা থুতনিতে চুমু দিয়েই বলল, সেই ছোট্টবেলার মেয়েটা, সেই ছোট্ট ওহি, আজ আমার বউ হওয়ার জন্য ধন্যবাদ।